আচ্ছা, আমরা একটু 2 মিনিট ওয়েট করি, সবাই জয়েন করুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার অবস্থা? আচ্ছা, আমরা একটু মাইক গুলো একটু মিউট করি সবাই। আচ্ছা, আমরা 2 মিনিটের মধ্যে শুরু করব, সবাই জয়েন করি। আচ্ছা, ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে রোবোটিক্স ক্লাবের ডেইলি অনলাইন ক্লাসে ওয়েলকাম। সবাই আমরা একটু মাইকটা একটু মিউট করে রাখি, আর এরপর আমরা যখন ইন্টারঅ্যাকশনের জন্য কোনো কোশ্চেন, তোমাদের কোনো কোশ্চেন নেব, তখন তোমরা জাস্ট রেইজ হ্যান্ড করে মাইকটা আনমিউট করে কোশ্চেনটা করতে পারো। তো আজকে আমরা যে ক্লাসটা, আমাদের যে ক্লাসটার মেইন যে টাইটেল, সেটা হলো ইন্ট্রোডাকশন টু আরডুইনো অ্যান্ড এলইডি কন্ট্রোল। এটা তোমরা অলরেডি বিভিন্ন জায়গায় পোস্টে দেখতে পারছো আমাদের আজকের টাইটেলটা। তো আজকের ক্লাসটাতে আমরা এটাকে বলা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট, রোবোটিক্স এর সবচেয়ে বেসিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, যেটা আমরা একদম বেসিকটা নিয়ে আমরা জানতে পারবো। এখানে আমি কিছু এই আজকের ক্লাসে আমরা কি কি অ্যাকচুয়ালি শিখতে পারবো, এটাকে আমি কয়েকটা ভাগে আমি তোমাদের সুবিধার জন্য আমি ভাগ করে দিয়েছি। এটার মধ্যে ফার্স্ট পার্টটাতে আমরা বুঝতে পারবো যে রোবটটা কি। এটা আসলে জানা খুবই ইম্পর্টেন্ট। আরডুইনোটা সম্পর্কে জানার আগে হোয়াট ইজ রোবট অ্যাকচুয়ালি, এইটা জানাটা ইম্পর্টেন্ট। কারণ যখন আমরা জানতে পারবো যে রোবটের একটা রোবট ক্রিয়েট করার জন্য, বিল্ড করার জন্য সেটার রিকোয়ারমেন্ট গুলো কি কি, তখনই আমরা বুঝতে পারবো আরডুইনোটার ইম্পর্টেন্স। তো হোয়াট ইজ রোবট এন্ড হাউ ডু দে ওয়ার্ক। তারপর যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো আরডুইনোটা কি। আর এরপর আরডুইনোটা কিভাবে একটা রোবটের ব্রেইন হিসেবে কাজ করে সেটা আমরা দেখবো। এরপর আরডুইনোকে অপারেট করার জন্য কি কি হার্ডওয়্যার সফটওয়্যার লাগে সেই জিনিসগুলো আমরা দেখবো। এরপর আছে তোমার কি কি নলেজ লাগবে, প্রোগ্রামিং নলেজ বা সার্কিট বিল্ডিং নলেজ, যেসব নলেজ লাগবে সেই ব্যাপারগুলো আমরা কন্টিনিউ করব। তো এরপরে ক্লাসের লাস্টের পার্টে তোমাদের তানজিম ভাইয়া এলইডি কন্ট্রোলিং এর একটা ডেমো দেখাবে, যেটা প্রজেক্ট বেস, যেটা হলো যেটাকে বলা হয় রোবোটিক্স এর ফার্স্ট স্টেপ, একদম ফার্স্ট স্টেপ। এইটা যদি বুঝতে পারো, এরপর তোমরা আস্তে আস্তে আরডুইনো নিয়ে কাজ করতে একটু ফ্লেক্সিবল ফিল করবা। আচ্ছা, তো আমি শুরু করতেছি। ওকে, সো আমরা ফার্স্টেই এখানে 3টা ফিগার দেখতে পারতেছি। একটা রোবটের কথা শুনলে আমাদের 3টা এই একটা জিনিসের কথা মাথায় আসে, সেটা হলো ওয়ালির মতো একটা কোনো একটা কিছু, এরকম একটা জিনিস। এই যে ফিগারটা, এটা আমরা সবাই চিনি, ওয়ালি মুভিটা আমরা হয়তো দেখছি ডিজনি সিরিজের। তো ওর কাজ কি ছিল?
ও ছিল একটা প্ল্যানেটে যেখানে সব আর্থের যত ডাস্ট আছে বা বিভিন্ন প্ল্যানেট গুলোর যে যত ডাস্ট আছে, ট্র্যাশ আছে, সেগুলো ও সেখানে ম্যানেজমেন্টে ছিল। তো সেটা আমরা ওয়ালিতে দেখছিলাম। এরপর যে সেকেন্ড ফিগারটা, এটা আমরা সবার জানার কথা, এটা গুগল সেলফ ড্রাইভিং প্রজেক্ট, এটাকে ওয়াইনো নামে পরিচিত, গুগল সেলফ ড্রাইভিং কার। তো এই গাড়িটার স্পেশাল অ্যাবিলিটি হলো এটার জন্য কোনো ড্রাইভার লাগে না। এটা একটা রোডে যখন স্টার্ট হবে তখন ওর নিজের মতো চলতে পারবে। ওর ডেস্টিনেশন তুমি জাস্ট গাড়িতে বসার পর তুমি জাস্ট ফিক্সড করে দেবা যে তোমার ডেস্টিনেশনটা কোথায়। ও তোমাকে একদম সব ট্রাফিক সিগন্যাল মেনটেন করে, সামনে কোনো পেডেস্ট্রিয়ান থাকলে তাদেরকে অ্যাভয়েড করে, সব ট্রাফিক সিগন্যাল মেনটেন করে তোমাকে একদম ডেস্টিনেশনে পৌঁছে দেবে। আর এই যে থার্ড ফিগারটা আমরা যেটা দেখতে পারতেছি, এটা খুবই 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 কি বলবো, ইনফর্মাল। তো দেখো এটা কি, এটা হলো তোমার এই যে গুগল সেলফ ড্রাইভিং কারটা, এইটার একটা সার্কিট ভার্সন। এটাকে আমরা বলি যে অবস্টাকল অ্যাভয়েডিং রোবট। তো এইটা কি করতে পারে, এইটা তার পাথে যে পাথ দিয়ে সে যাচ্ছে, তার পাথে যদি কোনো অবজেক্ট ডিটেক্ট করতে পারে, সেই অবজেক্টটাকে জাস্ট অ্যাভয়েড করে আরেকটা পাথ দিয়ে চলে যাবে। সো এটাকে বলা হয় অবস্টাকল অ্যাভয়েডিং রোবট। এই ব্যাপারগুলো কেন ইম্পর্টেন্ট দেখো, এই ব্যাপারগুলো কেন ইম্পর্টেন্ট, একটা অবস্টাকলকে অ্যাভয়েড করার অ্যাবিলিটিটা থাকা একটা রোবটের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা হিউম্যান, আমাদের সামনে, আমরা ধরো কোনো একটা রেস ট্র্যাকে আছি, আমরা রেস ট্র্যাকে রান করতেছি, তো তখন আমাদের সামনে হুট করে যখন কোনো একটা অবজেক্ট চলে আসে, আমরা কি করি, সেটাকে অ্যাভয়েড করার ট্রাই করি, জাম্প করার ট্রাই করি, বা সাইড এটাকে বা আমরা বাইপাস করার ট্রাই করি। তো একটা রোবট, ওকে কিন্তু বুঝতে হবে যে আমার সামনে একটা অবজেক্ট আসছে, আমি যদি এটার উপর দিয়ে এটা বরাবর যাওয়ার ট্রাই করি, আমার এখানে বডির, আমার স্ট্রাকচারের ক্ষতি হবে, হার্ম হবে। সো এটা রোবটটাকে বুঝতে হবে যে আমার সামনে কিছু একটা আছে, এই জিনিসটাকে আমি অ্যাভয়েড করতে হবে। তো এটা ছিল অবস্টাকল অ্যাভয়েডিং রোবট। আচ্ছা, এরপর আমরা কিউরিওসিটি মার্স রোভার, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম রোভার গুলো কি, রোভার গুলো বেসিক্যালি কি সেটা আমরা বলছিলাম। তো এইটার আমি একটা ডেমো ভিডিও আমি তোমাদের দেখাতে চাইতেছি, যেটা আসলে ইম্পর্টেন্ট। আমরা একটু ভিডিওটা দেখি। আচ্ছা, কেউ একটু রেসপন্স করে, আমরা কি সাউন্ডটা শুনতে পারতেছি? यस भैया। ভিডিওটার সাউন্ডটা আসতেছে? হ্যাঁ ভাইয়া। ভিডিওটার সাউন্ড আসছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসতেছে ভাইয়া ভালো। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করুন।
শাফিন, ভিডিওটা প্লে হচ্ছে না, একটু চেক করিস তো। পজ হইছে? না না, স্ক্রিন মানে তুই ওইটা শেয়ার, মেবি তুই শেয়ারটা দিসনি আর কি, ইশেরটা শেয়ার দিছিস, জাস্ট স্লাইডটা। স্ক্রিন শেয়ার অপশনে যে একটু চেক করে দে, একবার ফার্স্ট থেকে প্লে কর একবার। হ্যাঁ এখন একটু ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট থেকে প্লে কর। আচ্ছা 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 ঠিক আছে, সরি। আচ্ছা ওকে, একটু দেখি আমরা। Found the problem. ভাইয়া কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা সাউন্ডটা দিচ্ছে মনে হয়। সাউন্ড আর আচ্ছা শেয়ারের অপশনে দেখ, সাউন্ড উইথ সাউন্ডের একটা অপশন আছে, একটু খেয়াল করে দেখ। মানে আরেকবার শেয়ার দেওয়া লাগবে, মানে এইভাবে জাস্ট। এবার একটু দেখো তো সাউন্ডটা আসছে কিনা। Little tripods. There's these different pivots that allow 3 different points of contact to be on জি আসতেছে ভাইয়া। সাউন্ড ভিডিও ক্লিয়ার? ওকে ওকে ওকে। the surface. How to build an interplanetary rover. It's like an explorer with maybe a little bit of a science lab on his back. When you're building a rover, you're building a remote version of yourself. You've got to give it cameras for eyes, wheels for legs. You've got to give it the ability to communicate. You've got to give it an arm to be able to reach out and touch. All these are things that humans have, except we've made it in a much more durable package. Step 1. Give your rover the ability to rove. The terrain on the alien planet you'll visit could be treacherous, so you'll need your rover to be extremely agile. A rover has to be stable. Having a rover tip over isn't really a possibility because then it might not be able to get back up again. You have to use 6 wheels, we think. The 6 feet on a rover essentially act as 2 little tripods. There's these different pivots that allow 3 different points of contact to be on the surface, bearing the weight on 3 different points on either side. On the Curiosity rover, we needed to put a pattern into the wheels so that we could watch the wheels move on the surface and keep track of our progress. We call it odometry. We had a choice of putting any old pattern in there, so we put the letters JPL in Morse code, representing the Jet Propulsion Laboratory, the place where she was born. Next, attach a single robotic arm, complete with a hand, that allows your rover to drill for and collect soil samples. Step 2. Like a scientist, your rover needs senses. It must observe its surroundings, communicate with Earth, and process all that information. This is accomplished using cameras that act as your rover's eyes, antennas for ears, and a computer that functions as the brain. We have a rover compute element. We refer to it as the RCE. It's an old PowerPC 750 chip out of a G4 Macintosh. Your compute element controls everything on the rover, but your computer is going to have to be radiation hardened and survive, hopefully, for a few years on the surface of Mars. Levels of cosmic radiation on Mars are much higher than on Earth and would destroy normal computer electronics. So your rover's computer must be made of radiation-resistant materials like sapphire and depleted boron. Each circuit board costs $200,000. Step 3. Give your rover a power source. Insert 8 600-gram bricks of plutonium, A, into thermonuclear generator, B. Handle with caution. Keep plutonium away from open wounds, children, and pets. The Martian environment, we don't have that much solar power. So what we do is we actually carry radioactive sources. This is plutonium, but it's not the type that can explode. This is the type that just undergoes what we call radioactive decay. It just generates heat. We can turn this heat into electricity, and it's this electricity that powers the rover's motors.
Congratulations! Your brand new interplanetary rover is now ready for use. Okay. আচ্ছা, সবাই আমরা ভিডিওটা দেখলাম। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখে থাকি, এখানে অনেক বেশি ইনফরমেশন আছে, অনেক বেশি কমপ্লিকেটেড। আমরা এত বেশি কমপ্লিকেসিতে যাব না। আমরা জাস্ট সিম্পল একটা পার্টে থাকবো। কেন আমি ভিডিওটা তোমাদের দেখালাম? এটার সবচেয়ে মেইন যে পার্টটা সেটা হলো একটা রোবটের বেসিক্যালি 3টা পার্ট থাকে। 3টা পার্টে তুমি ভাগ করতে পারো। 3টা জিনিস নিয়ে 3টা পার্ট নিয়ে একটা রোবট স্ট্রাকচারড হয়, যেটা হলো তোমার সেন্সরস আর একটা প্রসেসর আর অ্যাকচুয়েটর। তো দেখো তোমরা ভিডিওতে একটু খেয়াল করো, তখন যেটা একটু আগে বললো যে antennas as ears, cameras as eyes. তো দেখো সেন্সর গুলো, এখানে আমি সেন্সর গুলো যে দেখতেছি, সেন্সর গুলো অ্যাকচুয়ালি একটা রোবটের চোখ কান হিসেবে কাজ করে। তো আমাদের হিউম্যান কেসে যখন আমরা কোনো কিছু দেখি বা কোনো কিছু শুনতে পারি, তখন সেটা আমরা সেন্স করতে পারতেছি। সো এই যে অ্যাবিলিটিটা যেসব ডিভাইস গুলো রোবটকে প্রোভাইড করে, সেই ডিভাইস গুলোকে সেন্সর নামে চিনি আমরা। জাস্ট রোবটটা বুঝতে পারতেছে যে আমার সামনে একটা কিছু আছে, আমি একটা কিছু দেখতে পারবো কিভাবে, সেই অ্যাবিলিটিটা দিতে পারে সেন্সর গুলো। বা কোনো কিছু ও কোনো সিগন্যাল রিসিভ করতে পারতেছে, কোনো সিগন্যাল শুনতে পারতেছে, বা তুমি কথা বলতেছো, তোমার একটা রিপ্লাই দিতে পারতেছে রোবটটা। এই যে অ্যাবিলিটি গুলো দিচ্ছে হলো সেন্সর। এরপর আরেকটা যে পার্ট সেটা হলো প্রসেসর। এই প্রসেসরটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে প্রসেসরটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রোবটের। এটাকে সিম্পলি ব্রেইনের সাথে কম্পেয়ার করা হয়। তুমি এখান থেকে কিছু সিগন্যাল পেলা, তুমি এখানে দেখতে পারলো অবজেক্টটা কেমন, রোবটটা দেখতে পারলো, অ্যাকচুয়ালি রোবটটা তুমি না, রোবটটা দেখতে পারলো যে একটা অবজেক্ট আছে আমার সামনে, এটাকে আমার অ্যাভয়েড করা দরকার। সো এই যে চিন্তা ভাবনাগুলো ওর যেখানে প্রসেস হবে সেই পার্টটাকে বলা হয় প্রসেসর। এটাকে সিম্পলি মানুষের ব্রেইনের সাথে কম্পেয়ার করা হয় ডিসিশন নেওয়া। রোবটটা যখন ডিসিশন নিতে পারতেছে যেভাবে, যে ডিভাইসটার মাধ্যমে, সেটাকে বলা হয় প্রসেসর। আচ্ছা, এরপর এখন ও একটা জিনিস দেখলো আমার সামনে, আমি দৌড়াইতেছি, আমার সামনে একটা অবজেক্ট এসে গেছে, এটাকে আমার অ্যাভয়েড করতে হবে, আমি ডিসিশনও নিলাম আমার প্রসেসর দিয়ে। বাট আমি ডিসিশনটা এক্সিকিউট করব কিভাবে, আমি কিভাবে এই জিনিসটাকে অ্যাভয়েড করব? আমার কিছু সার্টেন মুভমেন্টের মাধ্যমে। এই যে মুভমেন্ট গুলো যারা এক্সিকিউট করবে, সেই সব অবজেক্ট গুলোকে, সেই সব ডিভাইস গুলোকে বলা হয় অ্যাকচুয়েটর। ওকে, তো অ্যাকচুয়েটর গুলো একদম সিম্পল এক্সাম্পল মানুষের সাথে যদি কম্পেয়ার করো, আমরা যখন কোনো একটা ডিসিশন নিই, সেটাকে আমরা এক্সিকিউট করি আমাদের হাত বা মাসেল দিয়ে আমরা এক্সিকিউট করি। আমরা কোনো একটা সাপোজ কোনো একটা গ্লাস ধরবো, জাস্ট আমরা হাতকে ইউজ করি। সো রোবটও সেম ভাবে ওর অ্যাকচুয়েটর গুলোর মাধ্যমে ও যেটা ভাবছে সেটা করে দেখা। ওকে, সো এটাই ছিল রোবট। এটা বেসিক্যালি রোবটের এই 3টা জিনিস নিয়ে একটা রোবট কাজ করে। এরপর আমরা যদি এখানে মার্স রোভার আমরা যে ভিডিওটা দেখলাম, এইটা যদি একটু আমরা কনসেন্ট্রেট করি, একটু দেখি এখানে অ্যাকচুয়ালি 3টা পার্টি আছে একটু ডিটেইলস ফর্মে। তো এখানে দেখো একটা জিনিস আছে ক্যামেরাস, একটা লাইন আছে এখানে ক্যামেরাস। এই যে এখানে ক্যামেরাস থাকে। এই ক্যামেরাটাকে অ্যাকচুয়ালি কিসের সাথে কম্পেয়ার করছিলাম আমি এটাকে আমি কম্পেয়ার করছিলাম চোখের সাথে, আইস, মানুষের হিউম্যান আইসের সাথে। সো এই ক্যামেরাটা এই রোবটটাকে অ্যাবিলিটি দিবে যে ও কোথায় আছে, ওর সামনে কি আছে। এখানে একটা ক্যামেরা আছে, এই দেখো এই যে একটা গোল একটা অবজেক্ট, এটা হলো ক্যামেরা। সো এই জিনিসটা এই রোবটটাকে সেন্স করার অ্যাবিলিটি দিবে। সো এটা একটা সেন্সর, সো এরপর ওর যে প্রসেসর পার্টটা, ও একটা সামনে কিছু একটা দেখতে পারলো, এই জিনিসগুলো প্রসেস করবে, ডিসিশন গুলো নিবে কোথায়, ডিসিশন গুলো নেওয়ার জন্য এই যে এই বডিটার ভেতরে ওর ইসিএস একটা সিস্টেম থাকে, ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম, যেটা বেসিক্যালি প্রসেসর বলা হয়।
তো এখানে ও প্রসেস হবে, আর ও যে এই কমান্ড গুলো ও এক্সিকিউট করবে কিভাবে, ওর এই যে হুইল গুলো দেখতে পারতেছো, হুইল, আর এখানে একটা আমরা দেখতে পারতেছি যে টারেট। এই টারেটটা কিছুই না, জাস্ট মানুষের হাতের মতো। মানুষের হাত যেরকম কোনো একটা কিছুকে ধরতে পারে, কোনো কিছুতে টাচ করতে পারে, স্ল্যাপ করতে পারে, এই টারেটটাও সেম কাজটাই করতে পারে। এই রোবটের হয়ে ওই টারেটটা মানুষের হাতের মতো কাজ করে। আর এই হুইলস গুলো সিম্পলি মানুষের পা যেরকম মানুষকে দৌড়াতে সাহায্য করে বা চলতে সাহায্য করে, এই হুইল গুলো সেম কাজটা করে। সো এইটা একদম সোজা ভাষায় ও ক্যামেরাটা দিয়ে ও সেন্স করতেছে কি হইতেছে, আর এরপর সেখানে রোবটের বডিটার ভিতরে ও প্রসেস করতেছে, প্রসেস করে সেই ভাই কথা শোনা যাচ্ছে না? হ্যালো, কথা শোনা যাচ্ছে না? ফ্রিজ হয়ে গেছে। ভাই কে আছেন? ভাইয়া কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওর নেট মানে কারেন্ট চলে গেছে অ্যাকচুয়ালি, আমি ক্লাসটা কন্টিনিউ করছি। একটু let me share my screen. আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আমি জি ভাইয়া। আচ্ছা, সো এইটা পর্যন্ত ওই মোটামুটি কভার করছে। আমি নেক্সট স্লাইড থেকে শুরু করি। সো প্রথমেই ওই একটু আগে যেটা ব্রেইন নিয়ে বলছিল মেইনলি, যে আরডুইনো মানে একটা রোবট যে ডিসিশন নেওয়াটা, যে সামনে কোনো একটা কিছু আছে কিনা, কোনো অবস্টাকেল আছে কিনা, বা ওই যে ইমেজে যা যা নিচ্ছে সেই জিনিসগুলো অ্যানালাইসিস করা, এই টোটাল কাজগুলো করে একটা করার জন্য একটা ওরও একটা ব্রেইন দরকার। আমাদের যেমন একটা ব্রেইন আছে, তো ওর এই ব্রেইনটাকে আমরা বলি হলো প্রসেসর, আর অনেকে মাইক্রো কন্ট্রোলারও বলে। এই জিনিসটা নিয়ে একটু কনফিউজিং, মানে তোমাদের কাছে মনে হতে পারে। আমি একটু ক্লিয়ার করে বলি। প্রসেসরের এক্সাক্ট কাজ হলো জিনিস ডাটাগুলো প্রসেস করা, আর কন্ট্রোলার হলো গিয়ে আমাদের ব্রেইনের আশপাশের এরিয়াটা মিলে হলো কন্ট্রোলার। অর্থাৎ আমরা যে আরডুইনোর কথা বলতেছিলাম, এই আরডুইনোটি হলো সেই কন্ট্রোলারটা, একটা রোবটের কন্ট্রোলার। অর্থাৎ একটা রোবটকে কন্ট্রোল করে আরডুইনো। এখন শুধু কি আরডুইনো আছে যে রোবটকে কন্ট্রোল করে? অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। আরডুইনো ছাড়াও আরো আছে, যেমন ধরো রাসবেরি পাই, আর এছাড়া মানে আরো অনেক কোম্পানি আছে যারা বানায়, বাট এর মধ্যে সবচেয়ে পপুলার হলো এগুলাই মোটামুটি, আরডুইনো অথবা রাসবেরি পাই, এগুলো হলো সবচেয়ে কমন। সো আমরা মেইনলি এগুলো নিয়ে আর কি কাজ করব। আর প্রথম দিকে আমরা আরডুইনো নিয়ে কাজ করব, এরপর অ্যাডভান্স টপিকস হলো রাসবেরি পাইটা, ওটা অনেক বেশি পাওয়ারফুল। সো এই আরডুইনোটা দিয়ে আমরা ওই ব্রেইনের কাজটা করব, যেই ব্রেইনটা কি একটা ডিসিশন নেওয়া। অর্থাৎ আমার রোবটটা বেশ কিছু সেন্সর ইউজ করে ডাটাগুলো সেন্স করবে, দেন সেই ডাটাগুলো আমার আরডুইনোতে পাঠাবে, এবং আরডুইনো ডিসিশন নেবে আমার কি সামনে যাওয়া উচিত নাকি উচিত না। এইটা সো এই আরডুইনো নিয়ে যদি একটু ডিটেইলস দেখি আর কি, একটু জুম করে ছবিটা দেখানো হচ্ছে। এটা একটা চিপ দেখতে পারো, যে তোমরা যদি কেউ কখনো কম্পিউটার খুলে থাকো, দেখবে যে একটা মাদারবোর্ড থাকে। তো এটা কাইন্ড অফ মাদারবোর্ডের একটা ছোট ভার্সন বলতে পারো। এর মধ্যে একটা প্রসেসর আছে, র্যাম আছে ছোটখাটো একটা। তো এটা ছোটখাটো একটা কম্পিউটারের মতন চিন্তা করতে পারো, যে কিনা যেটা একটা ব্রেন হিসেবে কাজ করতেছে আর কি। তো এখানে বেশ কিছু ভাই আরডুইনো বোর্ডটা দেখা যাচ্ছে না। স্লাইড চেঞ্জ হয়নি। আচ্ছা, স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। একটু স্ক্রিন ফ্রিজ হওয়ার কথা না। তানজিম, হ্যালো। হ্যাঁ, তানজিম ভাইয়া ছিল, ওনারটাই দেখাচ্ছে, আচ্ছা ওনার স্ক্রিনটা দেখাচ্ছে। আচ্ছা ওয়েট আমি জয়েন করতেছি। সরি, আমার ইলেকট্রিসিটিটা একটু সমস্যা করছিল। ওকে, আচ্ছা আমি কন্টিনিউ করতেছি। তানজিম, আমাকে একটু হোস্ট দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, আমরা স্লাইডটা দেখতে পারতেছি। হ্যালো,
ভাই আচ্ছা 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 সো এটা ছিল মার্স রোভারের যে পার্টটা, সেটা আমি আমি তারপর থেকে কন্টিনিউ করছি। দেখো এখানে আমরা প্রসেসর বা কন্ট্রোলারের দিকে আমরা একটু কনসেন্ট্রেট করি। প্রসেসর বা কন্ট্রোলার, এটা যেটা আমরা বারবার একই কথা বলতেছি, রোবটের ব্রেইন হিসেবে কাজ করতেছে। আচ্ছা আহনাফ রেজ হ্যান্ড করছে। আহনাফ কোনো কোশ্চেন আছে? জি ভাই, কোশ্চেনটা হচ্ছে যে আর্মির যে ব্যাটল ট্যাঙ্ক গুলো থাকে, ট্যাঙ্কের চাকাতে আসলে ক্যাটারপিলার ট্র্যাক থাকে, যে এগুলো রাফ ট্রেনে চলাচল করার জন্য। তো মার্সের সারফেস তো রাফ, এটা তো স্মুথ না, তাহলে মার্স রোভার এখানে একই টাইপের ট্র্যাক ইউজ করে না চাকার উপরে? আচ্ছা দেখো তুমি একটা জিনিস খেয়াল করো যে তোমার ট্যাঙ্ক গুলো, হ্যাঁ ট্যাঙ্ক গুলো তোমার রাফ সারফেসে চলে, তো তার জন্য তুমি যেটা বললা যে যে টাইপের হুইলটা ইউজ করে। বাট যখন আমরা মার্স রোভারের দিকে খেয়াল করো, মার্স রোভারের হুইল গুলো এমন ভাবে ডিজাইন করা থাকে, এদের তোমার যে কোনো শক অ্যাবজর্বেন্স একটা ক্যাপাবিলিটি থাকে। ধরো কোনো একটা সার্টেন একটা কন্ডিশনে, এটা তো তোমার মার্সে কোনো মানুষ নাই, ধরো কোনো একটা কেসে রোবটটা উল্টে পড়ে গেল, জাস্ট উল্টে গেল, তখন এটা যদি তুমি ট্যাঙ্কের স্ট্রাকচার, হুইলের স্ট্রাকচারের কথা যদি ইমাজিন করো, এটা কোনোভাবেই এটাকে সোজা করতে পারবে না। অটোনোমাস কোন একটা রোবট কোনোভাবেই এটা আগের পজিশনে ফিরে আসতে পারবে না। বাট এটা যদি মার্স রোভার হয়ে থাকে, মার্স রোভারের হুইলের ডিজাইনটা এমন ভাবে করা থাকে, এখানে সার্ভো মোটরস থাকে, এটা এমন ভাবে রিট্রাক্ট করতে পারে যে ওর যে লেগস গুলো আছে এগুলো এমন ভাবে কন্ট্রোল করতে পারে যে ও যদি কোনো একটা কেসে যদি উল্টে পড়ে যায়, ও সেটাকে আবার সোজা করে ফেলতে পারে। জাস্ট রোবটটা ও জাস্ট নিজের পজিশন ইচ্ছা মতো চেঞ্জ করতে পারে। বুঝতে পারছো তুমি কি? মোটামুটি ক্লিয়ার আমি কি বুঝতে পারছি? তুমি একটু স্ট্রাকচারটা যদি একটু দেখো, তাহলে কিউরিওসিটি মার্স রোভারের স্ট্রাকচারটা একটু দেখলে ওর যে লেগস গুলো আছে, যে হুইল গুলো এমন ভাবে ডিজাইন করা থাকে যেন ওরা নিজেরা এটা অ্যাডজাস্ট করে নিতে পারে যে কোনো পজিশনে। ওকে, আমি কন্টিনিউ করতেছি। তারপর দেখো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার, এর মধ্যে এটা কি, এটা বেসিক্যালি রোবটের একটা ব্রেইন। এটা কি করে, এটা তোমার চারপাশের যে সেন্সর গুলো আছে, সেন্সর গুলো থেকে ডাটা কালেক্ট করে, রোবটটা কি দেখতেছে সেই ডাটাগুলো কালেক্ট করে। তো তারপর কি করে, তারপর এই যে রোবটের এই প্রসেসরটা চিন্তা করে, ভাবে যে আমি এখন কি করব, আমার ও ডিসিশন নেয় অ্যাকচুয়ালি। সো এই যে ডিসিশন নেওয়ার জন্য যে ডিভাইসটা, এটাকে আমরা প্রসেসর হিসেবে চিনি। প্রসেসরের মধ্যে অনেক টাইপস আছে। প্রসেসরের পরে সবচেয়ে ছোট ভার্সন যেটা, সবচেয়ে ইজিয়েস্ট বা সবচেয়ে ছোট ভার্সন যেটা নরমালি ইউজ করা হয় আর প্রজেক্ট গুলোতে, সেটা হলো মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর। তো এখানে আরডুইনো মেগা, আরডুইনো উনো, রাসবেরি পাই, ইন্টেল প্রসেসর, এখানে সবগুলো প্রসেসর। এর মধ্যে আরডুইনো মেগা, আরডুইনো ইউনো, রাসবেরি পাই, এগুলো হলো বেসিক্যালি মাইক্রো প্রসেসর। এখানে এই যে ছোট যে ব্ল্যাক পার্টটা দেখতেছো, এটা হলো প্রসেসর, এটা হলো মাইক্রো প্রসেসর। এটার জন্য এখানে একটা প্রসেসর পার্ট আছে, মাইক্রো প্রসেসর। এই রাসবেরি পাইয়ের জন্য এই যে এখানে যে পার্টটা, স্কয়ার শেপ যে পার্টটা, এটা হলো প্রসেসর। বাট এই যে ওভারঅল যে সার্কিটটা, এই সার্কিটটাকে আমরা বলবো কন্ট্রোলার। সো প্রসেসর বা কন্ট্রোলার, এটার আইডিয়াটা একটু ক্লিয়ার থাকতে হবে। প্রসেসর আর কন্ট্রোলার, বেসিক্যালি প্রসেসরের সাথে কিছু সার্কিট অ্যাড করে আমি একটা কম্প্যাক্ট একটা ডিভাইস ক্রিয়েট করতেছি, যেটা রোবটটাকে কন্ট্রোল করার জন্য ইউজ করা হবে। ওকে, সো এটা ছিল প্রসেসরের ইন্ট্রোডাকশন। এরপর এখানে আমরা এই ফিগারটা একটু কেয়ারফুলি দেখি। ফিগারটা একটু জুম করে এখানে অ্যাড করা আছে। এটা হলো আমাদের আরডুইনো মেগা। আরডুইনোর মাঝখানে অনেক ডিজাইন আছে, আমরা মেগার দিকে কনসেন্ট্রেট করতেছি। আরডুইনো মেগাটা সম্পর্কে জানতে পারলে মোটামুটি আরডুইনো উনো থেকে শুরু করে আরডুইনো উনো, ন্যানো যেসব ডিজাইন আছে সবকিছুই বুঝতে পারবা। তো এখানে আমি দেখি এই যে এখানে প্রসেসরটা, এখানে একটা প্রসেসর। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তুই কন্টিনিউ কর। ঠিক মতো শোনা। আচ্ছা ওকে। তো আচ্ছা, এখানে যে আমি পিনগুলোর দিকে একটু দেখি, এই যে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8,
এই পোর্শনটাতে 8টা পিন আছে। এরকম দেখো এখানে কয়েকটা পিনের অ্যারে আছে। এখানে এই যে আমি যে হোল গুলো দেখতে পারতেছি, এই জিনিসগুলো কিছু না, সিম্পলি পিন। এখানে জাস্ট ওয়্যার গুলো কানেক্ট করা হয়। এগুলো প্রত্যেকটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট পিন। এখানে আমি যতগুলো পিন দেখতে পারতেছি সবগুলো এক একটা ইন্ডিপেন্ডেন্ট পিন। তো এই পিনগুলোর কাজ কি? এই পিনগুলোতে আমরা সেন্সর থেকে ডেটাগুলো এটাতে ইনপুট দেওয়ার জন্য আমরা ইউজ করি। সেন্সর বলতে ধরো তোমার কাছে একটা ক্যামেরা সেন্সর আছে। সো ক্যামেরা সেন্সরের মাধ্যমে যে ডেটাগুলো আসবে, সেই ডেটাগুলো তুমি কিভাবে এখানে তুমি এই প্রসেসরের ভিতরে কিভাবে তুমি সাপ্লাই করবা, সেটা সাপ্লাই করার জন্য এই যে পিনগুলো দেখতে পারতেছো, এই পিনগুলো ইউজ করা হয়। এখানে পিনগুলোর মধ্যে কয়েকটা টাইপ আছে। এখানে মোটামুটি 54টার মতো ডিজিটাল পিন থাকে। দেখো এখানে মার্কিং করা আছে, নাম্বারিং করা আছে। নাম্বারিং গুলো আমরা যদি একটু দেখি, এই 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 13, এই সাইডে 13টা ডিজিটাল পিন আছে। তারপর এখানে আরো কয়েকটা, আর এখানে লাস্ট পর্যন্ত দেখো 53, এখানে 53 লেখা আছে। সো যেহেতু 0 থেকে স্টার্ট হয়েছিল, সো এখানে 54টা পিন আছে। সো তুমি এখানে 54টা ডিফারেন্ট সেন্সরকে বা হার্ডওয়্যারকে তুমি এখানে কানেক্ট করতে পারবা। আর এখানে আমি যদি এই সাইডের পিনগুলোর দিকে দেখি, A0 A1 A2 A4 অ্যানালগ। তো এখানে যে 16টা পিন আছে, A0 থেকে শুরু করে A15 পর্যন্ত যে 16টা পিন আছে, এই 16টা পিন অ্যানালগ ডাটাকে ইনপুট নিতে পারে। এখানে একটা কথা আছে, ডিজিটাল ডাটা অ্যানালগ ডাটার মধ্যে একটু ডিফারেন্স আছে। জাস্ট তোমরা একটা জিনিস মাথায় রাখো যে সেন্সরের ডাটাকে আমরা দুই ভাবে পাঠাইতে পারি। সেন্সরটা যে সেন্স করতেছে সেই ডাটাকে আমরা দুই ভাবে পাঠাইতে পারি, অ্যানালগ ওয়েতে, ডিজিটাল ওয়েতে, ডিজিটাল সিগন্যালের মাধ্যমে, অ্যানালগ সিগন্যালের মাধ্যমে। তো যখন আমার যেটা লাগে আমি সেই পিনটাকে আমি ইউজ করব। এরপর আমরা যদি আরেকটু দেখি, এই যে পার্টটা, এটার সাইড ভিউটা আমরা দেখি, এই যে নিচের ফিগারটাতে এখানে একটা ইউএসবি পিন আছে। এই ইউএসবি পিনটা কি করে অ্যাকচুয়ালি, এই ইউএসবি পিনটার সাথে এই যে দেখো আমরা রাইট সাইড বটমের ফিগারটাতে ইউএসবি পিনটা দিয়ে আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করতেছি। ল্যাপটপ বা তুমি যেটার মাধ্যমে তুমি এই প্রসেসরটাকে, এই কন্ট্রোলারটাকে বলবা যে কোন সিচুয়েশনে কি করতে হবে, রোবটটাকে তুমি যে কমান্ডটা দিবা সেই কমান্ডগুলো এক্সিকিউট করার জন্য তুমি যে ল্যাপটপটা বা কম্পিউটারটা ইউজ করবা, সেটার সাথে কানেক্ট করা হয় এই ইউএসবি পিনটার মাধ্যমে। আর এখানে আরেকটা পিন আমরা দেখতে পারতেছি, এই যে ব্ল্যাক পিনটা, এটার রাইট সাইড ভিউটা যদি দেখো, এই যে এরকম একটা পিন। এই পিনটার অ্যাকচুয়ালি কাজটা কি? এই পিনের কাজটা আমি একটু পরের স্লাইডে আমি এক্সপ্লেইন করতেছি। সো মোটামুটি আরডুইনোটার বেসিক যে পিনের যে ডায়াগ্রাম গুলো আমরা মোটামুটি দেখলাম, যে এরকম 54টা পিন থাকে, এর মধ্যে 16টা অ্যানালগ আর 54টা ডিজিটাল পিন। এখানে আরো কিছু এক্সট্রা পিনস আছে যেগুলো এরপরে তোমার তানজিম ভাইয়া প্রজেক্টটা স্টার্ট করার সময় মোটামুটি তোমাদের দেখা দিবে। আচ্ছা, সো নেক্সট স্লাইডটাতে আমরা দেখি ভাইয়া। হ্যাঁ হানিফ বলো। ভাইয়া, আপনি যে পিন গুলো দেখিয়েছেন 54টা পিন আর ওইদিকে অ্যানালগ 16টা পিন, আচ্ছা ভাই এখানে কি 54টা বা অ্যানালগ 16টা পিন কি আলাদা কোনো কাজ আছে? মানে ধরেন আমি একটা ক্যামেরা সেন্সরের জন্য আমি একটা পিন ইউজ করতেছি, সেক্ষেত্রে কি আমি অ্যানালগের যে কোনো একটা পিন ইউজ করতে পারবো, নাকি এটা যে নির্দিষ্ট কোনো পিন আছে, তারপর A11 বা A12? আচ্ছা, না, এটা আসলে কি ব্যাপারটা, এটা যখন তুমি কম্পিউটারে, এই যে আমরা এখানে কম্পিউটারে আমি একটু বললাম যে যেখানে তুমি প্রোগ্রামিংটা করবা, যেখানে তুমি কোডটা করবা, যেখানে তুমি বলে দিবা প্রসেসরটাকে যে এই কাজটা করো এই সিচুয়েশনে, ওইখানে তুমি চাইলে সেট করে দিতে পারবা। ওইখানে তোমার ফার্স্টেই বলে দিতে হবে যে আমার সেন্সরটাকে আমি এই পিনটাতে আমি কানেক্ট করছি। তোমাকে সাপোজ ধরো তুমি তোমার ক্যামেরা সেন্সরটাকে ধরো তুমি অ্যানালগ 8 এ কানেক্ট করছো। অ্যানালগ 8 এ যদি কানেক্ট করে থাকো, তোমার সেটা কম্পিউটারে তুমি কোডিং করার আগে তোমাকে বলে দিতে হবে যে আমার সেন্সরটা অ্যানালগ 8 এ কানেক্ট করা আছে, অ্যানালগ 8 থেকে ডাটাগুলো প্রসেসরের ভিতরে নাও, তারপর সেটা দেখো যে কি করতেছে। ওকে, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা ভাই, অ্যানালগ আর ডিজিটাল পিনগুলোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? আচ্ছা, অ্যানালগ আর ডিজিটালের মাঝখানে দুটোতে আমরা একই সার্কিট ইউজ করতেছি। হ্যাঁ, দুটো আমরা একই সার্কিটে ইউজ করতেছি, বাট এগুলা প্রত্যেকটা আলাদা ইন্ডিভিজুয়াল পিন।
এইটার সাথে এই পিনের এই সাইডের পিনের কোনো কানেকশন নাই, এখানে প্রত্যেকটা পিন আলাদা ইন্ডিপেন্ডেন্ট। তো যখন আমার যেটা লাগতেছে আমি সেটা ইউজ করব। সিগন্যাল দুই টাইপের হয় মনে রাখবে, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। ওকে, সো রেডিও সিগন্যাল গুলো যেগুলো রেডিও ট্রান্সমিশন থেকে যে সিগন্যাল গুলো আসে সেগুলো অ্যানালগ সিগন্যাল, আর ডিজিটাল সিগন্যাল যেটা 1 আর 0, 1 আর 0 যেটা বাইনারি সিগন্যাল বলি যেটাকে আমরা। তো এই দুইটার মাঝখানে একটু ডিটেইলস এ ডিফারেন্স আছে, এটা বোঝার জন্য আরেকটু আমরা চাচ্ছি যে আরেকটু পরে তোমাদের কাছে ক্লিয়ার করব। আপাতত এইটাই মোটামুটি আরডুইনোর মোটামুটি বেসিক যে ব্যাপার কিভাবে কাজ করে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তো দেখি আমরা আস্তে আস্তে আরো ক্লিয়ার হবো। দেখো আরডুইনোটাকে, এই যে আরডুইনোটাকে এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, রাইট? এই যে দেখতেই পারতেছো এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। তো ইলেকট্রনিক ডিভাইসকে ওকে চালানোর জন্য তোমার একটা পাওয়ার দিতে হবে। তো এই পাওয়ারটা হলো আমরা দিব একটা 5 ভোল্টের ব্যাটারির মাধ্যমে। আরডুইনোটা 5 ভোল্ট পাওয়ারে চলে। তো 5 ভোল্টের পাওয়ারের মাধ্যমে আমরা আরডুইনোটাকে পাওয়ার দেব। এরপর আমরা এখানে আমরা পিসির সাথে আমরা কানেক্ট করব, পিসির সাথে বা ল্যাপটপের সাথে আমরা কানেক্ট করব। তো দেখো এখানে ল্যাপটপের এখানে ডায়াগ্রামে লেখা আছে কোড দ্য ব্রেইন অফ দ্য রোবট। আমরা ল্যাপটপের মাধ্যমে বা পিসির মাধ্যমে আমরা এই আরডুইনোটাকে আমরা এই যে বলে দিতেছি যে কি করতে হবে, এটা আমরা কানেক্ট করে দিলাম। আর এখানে পাওয়ার 5 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে আরডুইনোটাকে আমি পাওয়ার দিতেছি। ওকে, সো নেক্সট কেসে আমি যখন পিসি থেকে এখান থেকে যখন আমি আপলোড দিয়ে দিচ্ছি আরডুইনোতে, এরপর আরডুইনো করবে কি সেটা সেভ করে রাখবে, আরডুইনো ওর মেমোরিতে সেটা সেভ করে রাখবে। তখন আমি যদি পিসিটাকে যদি ডিসকানেক্ট করে দেই তাও কোনো সমস্যা নেই। সো একটা 5 ভোল্টের ব্যাটারিতে আরডুইনোটা চলতেছে। এরপর করবে কি ও সেন্সর গুলো থেকে ও ডেটা গুলো দিবে, ওর আশেপাশে এনভায়রনমেন্ট এন্ড সিচুয়েশন গুলো দেখবে, সেই ডেটাগুলো সেন্স করবে, সেন্স করে সেই ডেটাগুলো আরডুইনোতে এই যে ইনপুট হচ্ছে, দেখতে পাচ্ছি ইনপুট হচ্ছে। তারপর আরডুইনো কি করবে, ও ভাববে লেটস সি হোয়াট ইজ দ্য সিচুয়েশন এন্ড হোয়াট শুড আই ডু, মাই মাস্টার টট মি আর্লিয়ার বাই কোডিং মি। দ্যাট মিন্স তো যে কোড করতেছে সে তাকে মাস্টার হিসেবে বলতেছে যে ও আমাকে কি শিখাইছে সেটা আমি দেখি। এরপর ও কমান্ডগুলো এক্সিকিউট করার জন্য অ্যাকচুয়েটর গুলো, যেগুলো আমরা এর আগে বলছি অ্যাকচুয়েটর গুলো যারা কোনো একটা অ্যাকশন এক্সিকিউট করে, অ্যাকচুয়েটর গুলোকে বলবে যে আমার ডিসিশন এটা, তুমি এই কাজগুলো করো। তো এই ওর যে অ্যাকশনস গুলো আছে এই অ্যাকশন গুলো ও একটা সিগন্যালের মাধ্যমে বুঝিয়ে দেবে যে এই কাজগুলো করো। এটা হলো অ্যাকচুয়েটর কাজ। তো আরডুইনো মোটামুটি এইভাবে কাজ করে। আচ্ছা, এরপর আমরা দেখি যে সেন্সর গুলো কি। আমরা সেন্সর তো অনেক শুনলাম, তো এখানে আমরা কিছু সেন্সরের ফিগার দেখতে পাচ্ছি। এখানে একটা আছে সোনার সেন্সর, এরপর আছে ক্যামেরা সেন্সর, আইআর রে সেন্সর, জাইরো সেন্সর। সোনার সেন্সর এটা দেখো ওয়ালির চোখের মতো, দুইটা চোখের মতো দেখা যাচ্ছে, বাট এটা চোখের মতো হলে এটা অ্যাকচুয়ালি কি করে, তোমার সামনে কোনো যখন একটা অবজেক্ট থাকে রোবটটাকে বুঝতে সাহায্য করবে, সেন্স করতে সাহায্য করবে যে আমার সামনে কোনো অবজেক্ট আছে কিনা, সেটা কত মিটার ডিস্টেন্সে আছে, আমার সামনে আছে নাকি আমার থেকে কত ডিস্টেন্সে আছে সেটা বুঝতে সাহায্য করবে এই সোনার সেন্সরটা। এটা পুরোপুরি একটা ইলেকট্রনিক ডিভাইস। এরপর আছে ক্যামেরা সেন্সর। ক্যামেরা সেন্সর দিয়ে জাস্ট রোবটটা সবকিছু বুঝতে পারবে, যে অবজেক্টটা দেখতে কেমন, এর 3D শেপ কেমন, জিওমেট্রি কেমন, সবকিছু বুঝতে পারবে। আইআর রে সেন্সর আর জাইরো সেন্সর, এই ব্যাপারগুলো, এই দুইটা সেন্সর নিয়ে আমি এখন ডিটেইলসে কিছু বলবো না, জাস্ট এই জিনিসটা মাথায় রাখো যে আইআর সেন্সরটা আইআর রেটা ডিটেক্ট করতে পারে। ধরো রোবটের সামনে কোন একটা আইআর রে আছে, যেটা তোমার অ্যাকচুয়ালি এটাকে বলা হয় যে ব্ল্যাক আর হোয়াইটের মাঝখানে ডিফারেন্স করতে পারে। একটা রোবটকে যদি বলা হয় যে একটা ব্ল্যাক লাইনকে ফলো করো, তখন এই সেন্সরটা ইউজ করে রোবটটা ওই ব্ল্যাক লাইনটাকে ফলো করতে পারে। আর এখানে জাইরো সেন্সর আমরা যেটা দেখতেছি, এই জাইরো সেন্সরটার কাজ হলো রোবটটা ধরো কোনো একটা অ্যাকচুয়েটরের মাধ্যমে কোনো একটা সার্টেন একটা অ্যাকশন এক্সিকিউট করছে। ধরো ওর রোবটের হ্যান্ডটা 90 ডিগ্রি মুভ করছে, তো এই জাইরো সেন্সরটা ওকে বলে দিতে পারবে যে ও কত ডিগ্রি মুভ করছে। ধরো একটা অ্যাকশন করার জন্য ওর 180 ডিগ্রি মুভ করা দরকার, বাট ও 90 ডিগ্রি মুভ করছে। এই জাইরো সেন্সরটা ওকে বলে দিবে যে তুমি 90 ডিগ্রি মুভ করছো, তোমার আরো 90 ডিগ্রি মুভ করতে হবে। সো এটা অ্যাকচুয়ালি রোটেশনাল যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলের ডেটাটা প্রসেস ওকে। ওকে, সো এটা ছিল সেন্সর গুলো। এরপর আমরা অ্যাকচুয়েটর গুলো, আমরা এতক্ষণ বললাম অ্যাকচুয়েটর গুলো কি। এটা কি simply an actuator is a component of machine or robot that is responsible for moving and controlling a
a mechanism or system. For example, in simple terms, it is a mover. সোজা বাংলায় বলতে গেলে এটা জাস্ট মুভ করে, কোন একটা কমান্ড নিয়ে সে মুভ করার কাজটা করে দেয়। তো এখানে আমরা কিছু ফিগার দেখি। অ্যাকচুয়েটরের মধ্যে মোটরস, সার্ভো মোটরের সাথে আমরা সবাই পরিচিত, ছোটবেলায় খেলনা গাড়ি ভেঙে আমরা মোটর বের করছি অনেকে। তো এই মোটরগুলো এক টাইপের অ্যাকচুয়েটর। এটা কি করে, চাকা কোনো হুইলস যেগুলো আছে বা চাকা যেগুলো আছে সেগুলোকে রোটেট করতে হেল্প করে। এরপর আছে সার্ভো মোটর। সার্ভো মোটরগুলো অ্যাকচুয়ালি মোটরগুলো নরমালি 360 ডিগ্রি একটা টার্ন দেয়, বাট সার্ভো মোটরগুলো তোমার সার্টেইন একটা একদম 360 একদম ঘুরে আগের পজিশনে, যেটাকে তোমার ফিজিক্সে যেটাকে বলে যে সিম্পল হারমোনিক মোশন, যেটা এই মোশন গুলো ক্রিয়েট করতে হেল্প করে সার্ভো মোটর। এরপর আছে লিনিয়ার অ্যাকচুয়েটর। লিনিয়ার অ্যাকচুয়েটর গুলো কিছুই না, সিম্পলি একটা অবজেক্ট ওর হাতটাকে সামনে পিছিয়ে নিতে সাহায্য করে। রোবোটিক যে আর্মটা আছে, রোবোটিক আর্মটাকে সামনে নিতে সাহায্য করবে বা পিছিয়ে নিতে সাহায্য করে। এটা অ্যাকচুয়ালি লিনিয়ার একটা মোশন দেয়। আর এই যে মোটরগুলো, এগুলো হলো সার্কুলার মোশন দেয়। এগুলো মোটামুটি অ্যাকচুয়েটরের মধ্যে পড়ে। এরপর এখানে আমরা যদি এই রোবটের ফিগারটা দেখি, এখানে আমরা দেখতে পারবো যে এই যে পার্টটা, হেডটা, এখানে ওর ব্রেইনটা আছে, যেটাকে বলে এই যে দেখো এখানে ডিনোট করা আছে মেইন কন্ট্রোল বোর্ড। এটাকে আমরা কি বলছি, প্রসেসর। এখানে প্রসেসরটা থাকে। এরপর এখানে আর কি কি আছে আমরা দেখি, 180 ডিগ্রি ডিজিটাল সার্ভো, 270 ডিগ্রি ডিজিটাল সার্ভো, অ্যান্টি স্কিড ফুটপ্যাড। এগুলো কি অ্যাকচুয়ালি, এগুলো হলো অ্যাকচুয়েটর গুলো। আর এখানে আমরা দেখলাম যে ওর মেইন কন্ট্রোল বোর্ড বা প্রসেসর আছে। তাহলে সেন্সর গুলো কোথায় আছে, এই যে দেখো ব্লু কালার যে আইস দেখতে পারতেছো, এখানে দুইটা ক্যামেরা সেন্সর আছে। ও ক্যামেরা সেন্সর গুলোকে ও সামনের অবজেক্ট গুলোকে দেখতে পারতেছে। তো এখানে ওর একটা সেন্সর আছে, ক্যামেরা সেন্সর। এরপর আরো কিছু অবজেক্ট, আরো কিছু সেন্সর আছে যেগুলো এখানে ডিরেক্টলি আমি তোমাকে দেখাতে পারতেছি না, এগুলো এর বডিটার ভেতরে আছে। তো মোটামুটি এরকম একটা ধারণা রাখো রোবটের সম্পর্কে। এরপর মোটামুটি আমরা শেষের দিকে। আরডুইনো আইডি, তোমরা যদি আমাদের লাস্ট পোস্টটা চেক করো, আমরা বলছিলাম তোমাদের একটা লিংক দিয়ে দিছিলাম যে একটা সফটওয়্যার তোমাদের ইনস্টল করা ইম্পর্টেন্ট। এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কি, এই সফটওয়্যারটা আমরা ফার্স্টে যখন এই যে একটু আগে যখন আমরা এই যে দেখছিলাম যে এখানে ল্যাপটপের মাধ্যমে যে কোড করতেছে, ল্যাপটপের মাধ্যমে কোড করার জন্য ল্যাপটপে একটা সফটওয়্যার লাগে, যেটাকে আমরা আরডুইনো আইডি বলি, আরডুইনো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি করে কি, এই সফটওয়্যারটা এই যে তোমার আরডুইনো যে হার্ডওয়্যারটা আছে, এটাকে অ্যাকচুয়ালি বলে দেয় যে কখন কি করতে হবে। তুমি অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা ইউজ করে কোডিংটা করতেছো। তো আরডুইনো কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আরডুইনো অ্যাকচুয়ালি সি আর C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। আমরা এই থার্ড পয়েন্টটা খেয়াল করি, উই অনলি ক্যান টিচ দ্যাট রোবট ইউজিং C or C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন আরডুইনো আইডি। আরডুইনো আইডি তে এই সফটওয়্যারটাতে আমরা C বা C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা প্রসেসরটাকে বলে দিচ্ছি যে কখন কি করতে হবে। So the robot will understand anything if we just command it. আমরা যদি জাস্ট ইংলিশ বা বাংলা আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজে যদি বলি, এটা কোনোদিনও বুঝতে পারবে না। সো আমরা এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরডুইনো আইডি সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রসেসরটাকে আমরা বলে দিব কখন কি করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা আরডুইনো আচ্ছা মাইনুল, তুমি রেজ হ্যান্ড করছো, একটু বলো কোশ্চেনটা। আচ্ছা ভাইয়া, এখানে এই যে আরডুইনো আইডি যে সফটওয়্যারটা আছে, এটার সাথে অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে কোডিং করার জন্য, এগুলোর ভিতরে আসলে পার্থক্যটা কি হয় তাহলে? আচ্ছা, অন্যান্য কোডিং সফটওয়্যার গুলো, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে আমি এটাকে কম্পেয়ার করে দিচ্ছি। এটা হলো আরডুইনো আইডি সফটওয়্যার, আর অন্যান্য কোডিং যে সফটওয়্যার গুলো কোড ব্লকস বা টার্বো সি যেগুলো আছে, এইসব সফটওয়্যারগুলোর মধ্যে পার্থক্য হলো তুমি কোড ব্লকসে কিন্তু কোনো সময় তুমি হার্ডওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারো না। দেখো তুমি একটা কোড করলা, আমরা এইচএসসি তেও কোড করছি, যখন আমরা সি ল্যাঙ্গুয়েজে কোডগুলো করি, সেটা দিয়ে আমরা কিন্তু পিসির ভিতরেই সীমাবদ্ধ থাকি। আমরা যেসব ক্যালকুলেশন করি, ধরো কোনো কিছু প্রিন্ট করতেছি, হ্যালো ওয়ার্ল্ড, কোনো কিছু প্রিন্ট করতেছি, যা করতেছি সবকিছু ডিভাইসটার ভিতরেই থাকে। আমরা কিন্তু সেই কোডিংটা দিয়ে কোনো কাজ করাইতে পারতেছি না, কোনো হার্ডওয়্যারকে দিয়ে কোনো কাজ করাইতে পারতেছি না। বাট আরডুইনো আইডিটা করে কি, এই সফটওয়্যারের সাথে
হার্ডওয়্যারটা যে আছে, আরডুইনোটা যে আছে, ওর সাথে একটা ইন্টারকানেকশন, একটা ইন্টারফেস বিল্ড আপ করে দেয়। আমরা এখানে কোনো কিছু কোড করে সেই সেই যে হার্ডওয়্যারটা আছে, হার্ডওয়্যারটার সাথে আমরা কানেক্ট করে দিতে পারতেছি। আমরা এখানে যা বলতেছি হার্ডওয়্যারটা তা করতেছে। বাট কোড ব্লকস এর কথা চিন্তা করো, তুমি ওখানে যা বলতেছো ওইটা দিয়ে তুমি কোনো হার্ডওয়্যারকে চালাইতে পারবে না। ডিফারেন্সটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমরা যখন আরডুইনো আইডিটা ফার্স্টেই অন করব তখন আমরা এরকম একটা পেজ দেখতে পারবো। এই পেজটা, ফার্স্ট পেজটা এরকম দেখতে পারবো। এই পেজের এখানে দেখো দুইটা পোর্শন আছে, ভয়েড সেটআপ, এটা আসলে কোডিং পার্ট। এই কোডিং পার্টটা এটা তোমাদের তানজিম ভাইয়া একটু পরে তোমাদের যখন এলইডি কন্ট্রোলের পার্টটা দেখা দেবে তখন আশা করি ক্লিয়ার করে দিবে। তো আমি এখন প্রিলিমিনারি কিছু বলবো না, তোমাদের কাছে একটু কনফিউজ লাগবে। তাহলে আমি তানজিমের কাছে সুইচ করতেছি। তানজিম আছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো তাহলে তোমাকে আমি হোস্ট দিয়ে দিচ্ছি। ওকে, তুমি পরের পার্টটা কন্টিনিউ করো। আচ্ছা, এখন তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে? তোমরা একটু ফ্রিলি যে কোনো কোশ্চেন একটু করো। তোমাদের মনে কোনো ডাউটস যদি থাকে, পুরো স্লাইড জুড়ে কোনো যদি ডাউটস থাকে কোশ্চেন করতে পারো। জি ভাই। হ্যাঁ, শিওর ভাই। হ্যাঁ, শুনতেছি, বলো। হ্যালো, হ্যালো মাইনুল। আসসালামু ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। আচ্ছা ভাইয়া, মানে যতগুলো রোবট আছে সবগুলোতে কি মানে আরডুইনোটা ইউজ করতে হবে? আরডুইনো ছাড়া কি রোবট সম্ভব না? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আরডুইনো জাস্ট একটা সিম্পলেস্ট একটা কন্ট্রোলার। এটাকে খুব ইজিলি বানানো হয়েছে যেন আমাদের স্টুডেন্ট লেভেলে আমরা যেন এটাকে ইউজ করতে পারি। আরডুইনোটা অ্যাকচুয়ালি খুব সিম্পল, এই জন্য আমরা এটাকে ইউজ করতে পারতেছি। তুমি চাইলে যখন অ্যাডভান্স লেভেলে যাবা তখন তুমি রাসবেরি পাই বা ইভেন ইন্টেল প্রসেসর দিয়েও তুমি যে কোনো রোবটকে অপারেট করতে পারবা। ইভেন তুমি যদি রোবট সোফিয়া, যেটা এআই বেসড যে রোবটটা, এই রোবটটা কিন্তু এরকম আরডুইনো বা এরকম ছোটখাটো কোনো মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর দিয়ে চালানো হয় না। এগুলো কিন্তু অনেক হাই লেভেলের প্রসেসর দিয়ে চালানো হয়, যেগুলোকে ইন্টেল প্রসেসর বা এএমডি রাইজনের প্রসেসর, এইসব ডিফারেন্ট আরো অ্যাডভান্স লেভেলের প্রসেসর গুলো ইউজ করা হয়। সো অবশ্যই পসিবল। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, আচ্ছা তানজিম। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি শিফট করতেছি। তানজিম, আমার সাথে আসো। হ্যালো। হ্যাঁ, আমি আছি। আচ্ছা, আমার কথা সবাই শুনতে পারছো? কেউ একটু রেসপন্স করো। জি ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি। সো তোমার ভাইয়া তখন অনেক কিছুই বললো, অনেক টপিকস নিয়ে। আমরা আজকে যেটা করব একবারে বিগিনিং স্টেপ, মানে আমরা আজকে প্রথম রোবোটিক্স ফিল্ডে পা রাখবো একবারে ছোটখাটো একটা প্রোগ্রাম লিখে। সো ফার্স্টে আমরা যেটা করব, মানে নরমালি যেটা হয়, তোমরা যখন প্রোগ্রামিং করছো অনেকেই হয়তো ইন্টারে, সো ইন্টারে তোমরা যখন প্রোগ্রামিং করছো সিতে, তোমাদের প্রথমে অনেকেই লিখছো যে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড দিয়ে তোমরা তোমাদের প্রোগ্রামিং লাইফে যখন ঢুকছো, সো আমরাও রোবোটিক্স লাইফে নরমালি এলইডি দিয়ে আমরা রোবোটিক্স লাইফে ঢুকি। তো কেন এটা দিয়ে ঢুকি এটা আমরা আজকে একটু পরেই জানতে পারবা। আমি যদি হ্যাঁ, সো বাট ফার্স্টে আমাদের এলইডি নিয়ে জানার আগে আমরা এলইডি কি সেটাও জানবো, কিভাবে কন্ট্রোল করে সেটাও জানবো। বাট
তার আগে ছোট্ট একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো কারেন্ট কিভাবে ফ্লো করে। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই রোবোটিক্স এর জন্য, দুনিয়াতে আর কি। কেন ইম্পর্টেন্ট এটা তো তোমরা বুঝতেছই। সো এটা নর্মালি যেটা হয়, এতদিন তোমরা পড়ে আসছো যে এখানে একটা, ধরো এটা যদি ব্যাটারি হয়, প্লাস আর মাইনাস দুইটা থাকে, আর এখানে একটা লাইট যদি থাকে, সিম্পলি আমরা এতদিন পর্যন্ত পড়ছি কি প্লাস থেকে কারেন্ট বের হয়ে লাইট দিয়ে যায়, দেন আস্তে করে সে কারেন্টটা আবার মাইনাসের দিকে চলে যায়, তাই না? সো টু বি অনেস্ট, এতদিন যেটা পড়ছো এটা অ্যাকচুয়ালি কিছুটা পার্শিয়ালি ভুল। এটা অ্যাকচুয়ালি যেটা হয়, কারেন্ট ফ্লো মানে হলো ইলেকট্রনের ফ্লো। দেখো এখানে ছবিতে বলা আছে যে কারেন্ট ফ্লোটা এদিকে হয়, আবার ইলেকট্রন ফ্লোটা এদিকে হয়, মানে এটা কিভাবে সম্ভব অ্যাকচুয়ালি। সো এটা যেটা হয়, এটা নিয়ে একটু হালকা পাতলা বলি আর কি। যেটা ফার্স্টে আমি বলি যে কারেন্ট কখনোই প্লাস থেকে মাইনাসের দিকে ফ্লো হয় না। এখন তোমরা অনেকেই বলতে পারো কেন, আমি এতদিন পড়ে আসছি, তাহলে কি এটা ভুল? অবশ্যই ভুল না, সেটাই আমি একটু ব্যাখ্যা করতেছি কিভাবে। বাট আমি একবারে বিগিনিং স্টেপ থেকে আসি। কারেন্ট সবসময় যেটা হয়, নেগেটিভ পার্ট থেকে আস্তে করে যায় এবং সে পজিটিভ পার্টের ভিতরে চলে যায়। অর্থাৎ কারেন্ট ফ্লো মানেই হলো ইলেকট্রন ফ্লো। আর ইলেকট্রন কোন দিকে আছে, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে? অবশ্যই নেগেটিভ দিকে। সো এই নেগেটিভ দিকে অনেক বেশি এক্সট্রা ইলেকট্রন আছে যেটা এই পজিটিভ দিকে যাইতে চায়। তো সে যেটা করে, ইলেকট্রনগুলো আস্তে আস্তে করে এই রাস্তা দিয়ে ট্রাভার্স করতে করতে দেন এই লাইটের ভিতর দিয়ে যায় এবং এই দিক দিয়ে প্লাস পোর্শনে চলে যায়। সো এটাই অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো। তাহলে সবাই কেন বলে যে প্লাস থেকে মাইনাসের দিকে? মানে যেহেতু কারেন্ট যদি মাইনাস থেকে প্লাসের দিকে যায়, তাহলে উল্টাটা কেন বইতে লেখা? ওয়েল, এটার একটা ব্যাখ্যা আছে সুন্দর। সেটা হলো, প্রথম দিকে সায়েন্টিস্টরা যখন কারেন্ট ফ্লোটা আবিষ্কার করছে, তখন তারা মনে করতো প্লাস থেকে কারেন্ট বের হয় এবং মাইনাস দিয়ে ঢুকে। সো তারপর যেটা করলো, তারা যত ফর্মুলা গুলো বের করলো সবগুলো এই দিকটা কেন্দ্র করেই, মানে এইটার উপর বেস করেই। কিন্তু পরে অ্যাডভান্স যখন আরো একটু অনেক বেশি রিসার্চ হলো, তখন দেখলো যে কারেন্ট ফ্লো মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনের ফ্লো। তখনই তারা বুঝতে পারলো যে তাহলে অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লোটা উল্টা দিকে হয়, অর্থাৎ মাইনাস থেকে প্লাসের দিকে হয়। কিন্তু এখন তারা কি করবে? তাহলে কি তারা এতদিন যে ফর্মুলা গুলো বের করছে সেগুলো কি ভুল? অবশ্যই না, সেগুলো সবই ঠিক আছে। আর আমাদের বই পুস্তকগুলা যেগুলো আসছে আর কি, অনেক আগে থেকে বইগুলো আসছে, তো সেই বইগুলো আর কখনো চেঞ্জ করা হয় নাই। ওই বইগুলো আগের সেই রুলসটাই ফলো করে। কিন্তু এইখানে জাস্ট এটাই ডিফারেন্স যে কারেন্টের ডিরেকশনটা জাস্ট উল্টা। আমরা যেটা চিন্তা করি বইতে উল্টাটা লেখা, বাট সবকিছু একই হইতে কাজ করে, এটা নিয়ে সমস্যা নেই। জাস্ট আমি এটা তোমাদের একটা সিম্পল আইডিয়া দিলাম। সেটা হলো কারেন্ট মাইনাস থেকে পজিটিভ দিকে যায়, বাট বইয়ের ভাষায় সেটা হলো প্লাস থেকে মাইনাস। সো এই ডিফারেন্সটা কেন, এটা কি বুঝতে পারছো যে এই কনফ্লিক্টটা কই থেকে আসছে? আমি একটু নেক্সট স্লাইডে গেলে একটু দেখতে পারবা। এই যে এটা দেখলে একটু বুঝতে পারবো ক্লিয়ারলি। এখানে যেটা হচ্ছে যে এই নেগেটিভ থেকে এই ইলেকট্রন গুলো বের হচ্ছে, এই লাইটের ভিতর দিয়ে পাস হচ্ছে। সিম্পলি যখনই আমি এই সুইচটা দিচ্ছি, দেখো খেয়াল কর, সুইচটা যখনই আমি এই পাশে লাগাই দিচ্ছি, তখনই ইলেকট্রন গুলো ফ্লো হওয়ার জন্য রাস্তা পাচ্ছে, আর এই ইলেকট্রন গুলো ফ্লো হচ্ছে, আর তখনই লাইটটা জ্বলতেছে। তো এইভাবে অ্যাকচুয়ালি ইলেকট্রন ফ্লো হয়, অর্থাৎ কারেন্ট ফ্লো হয়। সো আমরা যদি এইটা জানি, আমরা একটু নেক্সট যেটা কাজ আমাদের আজকে, এলইডি কন্ট্রোল করা। সো কন্ট্রোল করার আগে আমাদের একটু জানতে হবে এলইডিটা কি। সো তোমরা যদি বাজার থেকে এলইডি কেনো, জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে, দুইটা তার থাকবে আর মাঝখানে এই লাইটটা। সো একটু যদি এলইডির একটু ডিপে যাই, খুব বেশি ডিপে যাব না, জাস্ট এলইডির ভিতরে একটা ডায়োড থাকে। ডায়োডটা কি আমাদের জানার কোনো দরকার নেই, এটা তোমরা এমনিতেই তোমাদের সামনে পড়ানো হবে, ক্লাসেই পড়ানো হবে। তো এটা নিয়ে আমরা কিছুই ওইদিকে যাব না। জাস্ট এইটুকু চিন্তা করো, খেয়াল করো যে এলইডি তে দুইটা তার আছে, একটা তার হলো পজিটিভ আর একটা নেগেটিভ। এখন আমরা বুঝবো কিভাবে? খেয়াল করে দেখবা যে একটা তার একটু লম্বা, মানে একটা তারের থেকে আরেকটা তার একটু লম্বা থাকে, সবসময় এটা তাই হয়। সো এই লম্বা তারটা হলো পজিটিভ, আর এই খাটো তারটা হলো নেগেটিভ। এখন পজিটিভ নেগেটিভ বলতে কি, এটা কি কোনো সোর্স? না, অবশ্যই না। জাস্ট আমি এর পরের স্লাইডে গেলে বুঝতে পারবো কেন এটা বলতেছি। জাস্ট আপাতত এটা মনে রাখো যে লম্বাটা হলো প্লাস আর খাটোটা হলো মাইনাস। এটা সবসময় এই রুলসটাই ফলো করা হয়, তুমি যে কোনো কোম্পানির এলইডি কেনো সবসময় এটাই হয়। সো আমি যদি এলইডিটা আমার সার্কিটে অ্যাড করি, তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে? অনেকটা এরকম। এই যে আমার একটা ব্যাটারিতে একটা প্লাস পয়েন্ট আছে, একটা মাইনাস পয়েন্ট আছে। মাইনাস থেকে আমি এই যে এলইডির যে ছোট যে তারটা, অর্থাৎ মাইনাস একটু আগে বলতেছিলাম, সো এই মাইনাসটা এই মাইনাসের সাথে কানেক্ট হবে এবং এই প্লাসটা এই প্লাসের সাথে কানেক্ট হবে। সো এলইডিটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে। এখানে যেটা হচ্ছে, মানে আমি যদি একটু ব্যাখ্যা করি কি হচ্ছে, এই মাইনাস থেকে ব্যাটারির এই মাইনাস পার্ট থেকে ইলেকট্রন বের হচ্ছে, বের হয়ে এই এলইডির ভিতর দিয়ে যাচ্ছে এবং এই দিক দিয়ে যেয়ে আস্তে করে প্লাসে চলে যাচ্ছে। তো যখনই এলইডির ভিতর দিয়ে ইলেকট্রনটা ফ্লো হচ্ছে, তখন এলইডিটা জ্বলে উঠবে। এখন মাঝখানে একটা মানে উইয়ার্ড একটা জিনিস দেখতেছো তোমরা, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা নিয়ে একটু বলি। এটা হলো, খেয়াল করো, এই সার্কিটটা দেখলে বুঝতে পারবা, আগের আর এটা সেম সার্কিট, জাস্ট এখানে একটা প্লাস মাইনাস পার্ট আছে। এই মাইনাস পার্টটা এটা হলো সেই এলইডি লাইটটা, যদিও এটা ডায়োড আকারে প্রকাশ করানো হয়েছে, সো এটা ম্যাটার করে না।
এখানে একটা দেখবা যে এই ঢেউ খেলানো কিছু একটা। তো এতদিন তোমরা যেটাকে রেসিস্টর নামে চিন্তা, এই ছোট্ট ডিভাইসটা হলো সেই রেসিস্টর। সো রেসিস্টর অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইফে দেখতে অনেকটা এরকম। এতদিন তোমরা যে এরকম হিবিজিবি এঁকে আসছো সেটা এখন রিয়েলি দেখতে পারবা সেটা জিনিসটা কি। এখন এইটা কেন দেওয়া হয় রেসিস্টরটা, এটা ছোট করে একটু বলি। সেটা হলো এই এলইডির ভেতরে কোনো রেসিস্টর থাকে না। খেয়াল করো যে তোমরা কখনো খেয়াল করছো কিনা জানি না, যে কারেন্টের প্লাস আর মাইনাস যদি আমি একসাথে লাগাই দিই তাহলে একটা স্পার্ক করে, অর্থাৎ আগুন ধরে যায়। সো এই এলইডির ভিতরে কোনো রেসিস্টর নাই। সো যেটা হবে, আমি যদি প্লাসটা আর মাইনাসটা যদি এলইডির দুই পাশে লাগাই তাহলে প্রচুর পরিমাণ কারেন্ট ফ্লো হবে। এখন প্রচুর পরিমাণ কারেন্ট ফ্লো হলে কি হবে, এলইডিটা পুড়ে যাবে। এখন পুড়ে যাবে বলতে এমন না যে একবারে হোল ব্লাস্ট হয়ে যাবে, এমন কিছু না, জাস্ট সিম্পলি এলইডিটা আর কাজ করবে না, নষ্ট হয়ে যাবে। তাপমাত্রাটা একদম বেড়ে যায়। হ্যাঁ, তাপমাত্রা বেড়ে যায়, বাট খুব বেশি না। সেটা খুব বেশি বুঝতে পারবে না অ্যাকচুয়ালি, এলইডির ক্ষেত্রে খুব বেশি বোঝা যায় না, জাস্ট সিম্পলি দেখবে এলইডিটা বন্ধ হয়ে গেছে। সো এই রেসিস্টরটা আমরা এই কারণে ইউজ করি যে কারেন্ট ফ্লোটা যাতে বেশি না হয়ে যায়, আমার কারেন্ট ফ্লোটা যাতে লিমিটেড থাকে। অর্থাৎ প্রচুর পরিমাণ কারেন্ট ফ্লো আমি করতে দিব না, কারণ করতে দিলে সমস্যাটা কি, আমার এলইডি নষ্ট হয়ে যাবে, আমার ব্যাটারি তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে। সো এই কারণে আমরা রেসিস্টরটা ইউজ করি, যাতে কারেন্ট ফ্লোটাকে কমাইতে পারি আমরা। সো এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে ভালো, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে জানাইতে পারো এইটুকু পর্যন্ত। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা এই সিম্পল এই জিনিসটা একটু আগে দেখতেছিলাম। সো ব্রেডবোর্ড, আচ্ছা ব্রেডবোর্ড নিয়ে একটু বলবো। তার আগে একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করতে চাই এখানে, সেটা হলো খেয়াল করে দেখো, এইখানে এই লাইটটা কিন্তু কন্টিনিউয়াসলি জ্বলবে, এটা কিন্তু কখনো বন্ধ হবে না। কেন? কারণ আমরা কোনো সুইচিং সিস্টেম রাখিনি। হ্যাঁ, কেউ কিছু বলতে? এখানে তো ব্যাটারি মাইনাস আর এই এলইডি এর মাইনাস প্রান্ত এক সাইডে, সো এখানে এটাই বলতেছিলাম যে এই ওই যে রেজিস্টার, মানে আচ্ছা এই রেজিস্টারের কারণে কি ভাই ওইটা হবে? কোশ্চেনটা একটু ক্লিয়ার করে বলো। মানে ভাইয়া ওই যে ব্যাটারি মাইনাস প্রান্ত আর এলইডির মাইনাস প্রান্ত তো এক সাইডে, এটা কি মানে রেজিস্টারের কারণেই মানে ওই দুর্ঘটনাটা এড়ানো যায়? হ্যাঁ, মানে না এইটা না, তুমি যেটা চিন্তা করতেছো যে এখানে মাইনাস আর এটা মাইনাস, এলইডি তে কোনো মাইনাস প্রান্ত নাই। আমি একটু আগে যেটা বলতেছিলাম, এলইডি তে এই মাইনাস সাইন দিয়ে আমি যেটা বুঝাই যে এটা হবে এই নেগেটিভ সাইডে লাগাইতে হবে। এলইডি তে কোনো প্লাস মাইনাস সাইড নাই। কেন নাই? কারণ এলইডি তে কোনো পাওয়ার সোর্স না। খেয়াল করো, ব্যাটারি একটা পাওয়ার সোর্স, সো এটাতে একটা প্লাস এবং একটা মাইনাস পার্ট থাকবে। এলইডি কিন্তু কোনো পাওয়ার সোর্স না। সো এলইডি তে দুইটা জিনিস থাকবে, যেটা প্লাস পোর্শন বলি, যে বলতেছি যেটা, সেটা হলো প্লাসের সাথে যাবে। মানে এটা আমাদের বুঝতে সুবিধার জন্য আমি প্লাস আর মাইনাস হিসেবে বলছি। তো আই গেস বুঝতে পারছো? আচ্ছা, দুইজন হ্যান্ড রেজ করছে, কোশ্চেন করতে পারো ভাইয়া? হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, আমি যদি এটা যদি উল্টা করে লাগাই, অর্থাৎ আপনি যেটা প্লাস পোর্শনে লাগিয়েছেন সেটা যদি মাইনাস পোর্শনে লাগাই, আর মাইনাস যদি প্লাস পোর্শনে লাগাই, সেক্ষেত্রে হবে? হ্যাঁ, সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো, আমি যদি কম ভোল্টেজ দিই তাহলে সমস্যা হবে না, কিন্তু বেশি ভোল্টেজ দিলে আমার এলইডিটা পুড়ে যাবে আবারও। সো আশা করি বুঝতে পেরেছো। আর কারো কোনো আরেকজনের মনে হয় আরো হ্যান্ড রেজ করছো, তো বলতে পারো। ভাই কোশ্চেনটা হচ্ছে যে রেজিস্টার কি সবসময় প্লাস এন্ডে লাগাতে হবে? হ্যাঁ, এটা একটা বেস্ট প্র্যাকটিস। তুমি চাইলে এটাকে মাইনাসও লাগাইতে পারো, কাজ করবে সেম ভাবেই, বাট সবচেয়ে বেস্ট হয় আমরা সবসময় প্লাস সাইডে যাতে ডিরেক্ট রেজিস্ট্যান্সের সাথে লাগানো থাকে। সো এটা আমরা সবসময় ফলো করব এটা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আরেকজন হ্যান্ড। হ্যাঁ, আমরা রেজিস্ট্রেটরটা ইউজ না করে যদি আমরা কম ভোল্টেজের ব্যাটারি ইউজ করি তাহলে কি হবে না? তাহলেও যেটা হবে, খেয়াল করো, তোমরা একটা ফর্মুলা পড়ছো যে V = IR, এই ফর্মুলাটা। আচ্ছা, আমি এখানে লেখার কোনো অপশন আছে কিনা একটু দেখি। আচ্ছা, আচ্ছা খেয়াল করো, আমরা যে একটা আচ্ছা, আমার মাউস দিয়ে লেখাটা খুবই বাজে হাতের লেখা হবে। সো আচ্ছা স্যার, আমি আচ্ছা আচ্ছা খেয়াল করো, এই ফর্মুলাটার অনেক বড় একটা রিজন আছে, এটা কেন আমি বললাম। খেয়াল করো, এখানে এই ফর্মুলাটা তো আমরা সবাই পড়ছি, V = IR। সো তুমি যে একটু আগে যে কোশ্চেনটা করতেছিলে যে আমার ব্যাটারি কম ভোল্টেজ থাকুক সমস্যা নাই, মানে এটা একটা সাপোজ 1 ভোল্টেজ, আর আমি যদি রেজিস্ট্যান্সটা মানে যদি 0 দেই, তাহলে খেয়াল করো, আচ্ছা এটা দিয়ে তাও খুব বেশি বোঝা যাবে না। আমি যদি এই ফর্মুলাটাকে একটু অন্যভাবে লিখি, অর্থাৎ I = V/R, খেয়াল করো,
আমি যদি এই ফর্মুলাটাকে জাস্ট একটু সিম্পলি একটু চেঞ্জ করি তাহলে এখন ক্লিয়ারলি বুঝতে পারবা সেটা হলো আমি আর কিন্তু দিচ্ছি না, অর্থাৎ রেসিস্ট্যান্স দিচ্ছি না আমি কোনো। খেয়াল করো তুমি একটু আগে যেটা বলতেছিলে আমি রেসিস্ট্যান্সই উঠাই দিচ্ছি, তার মানে রেসিস্টরের ভ্যালু 0 আর সামথিং বাই 0 মানে কি ইনফিনিটি, মানে আমার প্রচুর পরিমাণ কারেন্ট ফ্লো হবে। তুমি যতই ভোল্টেজ দাও না কেন এটা কখনোই কোনো ভোল্টেজের উপর ডিপেন্ড করে না, এটা সবসময় ডিপেন্ড করে এই আর এর উপর। মানে আমার যদি আর যদি 0 হয়ে যায় তাহলে ইনফিনিটি পরিমাণ কারেন্ট ফ্লো হবে। সো আশা করি বুঝতে পারছো। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে? ভাইয়া এই সূত্রটা আমার এটা থেকে একটা কোশ্চেন আছে যে ছোটবেলায় আমরা এরকম লাইট ইউজ করতাম, তখন তো রেজিস্ট্যান্স ইউজ করতাম না, বাট কেন লাইট জ্বলতো তখন? আচ্ছা এলইডি জ্বালাইতা? হ্যাঁ এই টাইপের লাইট তো জ্বালানো। এলইডি জ্বলে। আচ্ছা হ্যাঁ আমি বলি এটা তোমার যখন তোমার কি মনে আছে তুমি কোন টাইপের ব্যাটারি দিয়ে এটা জ্বালাতো? তুমি কি মোবাইলের ব্যাটারি গুলো ইউজ করতা, লিথিয়াম আয়ন ব্যাটারি গুলো? না, আমরা যে নরমালি রিমোটের যে পেন্সিল ব্যাটারি গুলো ওগুলো। আচ্ছা ওইটার ভোল্টেজটা কিন্তু খুবই কম, 1.5 ভোল্টেজ। রিমোটের যে পেন্সিল ব্যাটারি গুলো যেগুলো ওটার ভোল্টেজটা কিন্তু মাত্র 1.5 ভোল্টেজ। সো এই যে লাইট গুলো আছে এই লাইট গুলোর কিন্তু একটা লিমিটেশন আছে। যেমন হোয়াইট লাইট যেটা আছে, হোয়াইট লাইটের লিমিটেশনটা সবচেয়ে ভোল্টেজ টলারেন্সটা সবচেয়ে বেশি, যেটা হলো তোমার অ্যাবাউট 3.1 ভোল্টের মতো। আমি ভুল হতে পারি, মোটামুটি এটার আশেপাশে 3.1 এর মতো। সো এই জন্য কিছু হয় নাই। বাট তুমি যদি এখন এখানে একটা 6 ভোল্টের ব্যাটারি ইউজ করো এটা জাস্ট সিম্পলি পুড়ে যাবে। আচ্ছা এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই অ্যাকচুয়ালি, মানে এখানে যেটা মানে তোমার কোশ্চেন যেটা ছিল আর কি যে কেন পুরো নেই, এর মেইন রিজন হলো এলইডি কিছুক্ষণের জন্য হইলেও জ্বলে থাকবে। মানে তুমি হয়তো কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ধরে চালাও নাই, আর ওইখানে একটা জিনিস খেয়াল করবে যে ওই পেন্সিল ব্যাটারির একটা কারেন্ট ফ্লো লিমিট আছে, খুব সম্ভবত সেই লিমিটটা ক্রস করে নেই। মানে ওই ব্যাটারিটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্টের বেশি সে সাপ্লাই দিতে পারে না, ওই ব্যাটারির লিমিটেশন। বাট রিয়েল লাইফে তুমি যখন হাই পাওয়ারের ব্যাটারি ইউজ করবে কখনোই সেটা ওই কাজটা হবে না, সবসময় পুড়ে যাবে আর কি। তো এটাই আর কি বলা ছিল। আচ্ছা কেউ আরেকজন হ্যান্ড রেজ করেছে? হ্যাঁ বলতে পারো। ভাই এলইডির প্লাসটা ব্যাটারি প্লাসের সাথে লাগানো হচ্ছে কি ফরওয়ার্ড বায়াসিং করার জন্য, যে ডায়োডের তো কাজ করে ফরওয়ার্ড বায়াসিং করলে সেটার জন্যই। বাট এর জন্য আমি এই টপিকটা এখন বলতেছি না, কারণ ডায়োড অনেকেই এখনো পড়ে নাই, সো আমি এই কারণে ওটা অ্যাভয়েড করে গেছি। সো এটাই। আচ্ছা আমি নেক্সট যেটা একটু কন্টিনিউ করতেছিলাম সেটা হলো আমার এই ব্যাটারি দিয়ে যেটা হচ্ছে যে কারেন্ট ফ্লোটা কন্ট্রোল করতে পারতেছি না। যেটা হচ্ছে যে আমি যখন এই তারটা এখানে লাগাচ্ছি তখন আমার এলইডি লাইটটা কন্টিনিউয়াসলি জ্বলতেছে, আমি কিন্তু এখনো কন্ট্রোলিং মানে করতে পারতেছি না। তাহলে কন্ট্রোলটা কিভাবে করব? আমরা এতদিন পর্যন্ত কিভাবে কন্ট্রোল করতাম? একটা সুইচ অ্যাড করে। এই যে আমি যদি নেক্সট স্লাইডে যাই, খেয়াল করে দেখবা এখানে আমরা সেই সুইচটা অ্যাড করে দিছি। যখনই আমি সেই সুইচটা কানেক্ট করতেছি তখন আমার এলইডি জ্বলতেছে, আর যখন সুইচটা আমি অফ মানে খুলে দিচ্ছি আর কি তখন লাইটটা অফ হয়ে যাচ্ছে। সো আমরা এতদিন পর্যন্ত এইভাবে কন্ট্রোল করতেছিলাম। ইভেন আমাদের বাসাবাড়ির লাইটটাও অ্যাকচুয়ালি এইভাবে কন্ট্রোল হয়। একটা সুইচ থাকে, সুইচ দিয়ে আমি সার্কিটটা বন্ধ করি অথবা মানে ওপেন করি, এইভাবে আমরা এতদিন পর্যন্ত কন্ট্রোল করতেছিলাম। এইটাকে বলে ম্যানুয়ালি কন্ট্রোলিং। বাট আমরা এখন আর ম্যানুয়াল কন্ট্রোলে থাকবো না, আমরা এখন অটোমেটিক কন্ট্রোলে চলে যাব। সো তার আগে ছোট্ট একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো ব্রেডবোর্ডটা কি। ব্রেডবোর্ডটা খুব বেশি তোমাদের ইউজ করতে হবে। তোমরা যে কোনো ডিপার্টমেন্টে থাকো, ইলেকট্রিক্যালের কোর্স যাদের আছে তাদের ল্যাবে এটা ইউজ করতেই হবে মাস্ট। এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না, জাস্ট এতটুকুই বলবো যে এইখানে এই লম্বা লম্বা যে দাগগুলো দেখতেছো না, অনেকগুলো ডট দেখতেছো, খেয়াল করো এই ডটগুলো একসাথে কানেক্টেড। কানেক্টেড মানে কি? তুমি যদি এখানে একটা তার লাগাও এবং এখানে আরেকটা তার লাগাও, দুইটা তার একসাথে কানেক্টেড থাকবে। এই জিনিসটা আমি একটু ডিটেইলস আমি নেক্সট তোমাদের মানে লাইভ দেখাবো আর কি কিভাবে কাজ করে। আর এখানে আরো দুইটা আছে, উপরেও দুইটা লাইন আছে, নিচেও দুইটা লাইন আছে। এটা একটা লম্বা লাইন, এই লম্বা সবগুলো ডট একসাথে কানেক্টেড, নিচেও সবগুলো ডট একসাথে কানেক্টেড। আর এখানে এই লম্বা লম্বা ডটগুলো এক একটা কানেক্টেড। আবার এটা না যে এই লম্বা দাগটা আর এই লম্বা দাগটা একসাথে কানেক্টেড, এটা কিন্তু না, মাঝখানে ডিভাইডার আছে। সো এটা এখন অনেকে হয়তো কিছু বুঝবা না, সমস্যা নেই, আমরা নেক্সট একটু পরেই দেখবো রিয়েল কিভাবে কাজ করে। আর ছোট্ট একটা জিনিস বলবো, এবিসিডি এফ দিয়ে কি বুঝায় ভাইয়া? এটা জাস্ট তোমার নিজের বোঝার সুবিধার্থে যে এটা হলো এ লাইন। সাপোজ ধরো তুমি এইখানে কোন একটা পিন লাগাইছো, সো তুমি চাইলে এটা খাতায় লিখতে পারো যে A7। সো এইভাবে যাতে যে এখান থেকে A এবং এখান থেকে 7, এটা যাতে তুমি নিজে বুঝতে পারো, এটা আর কিছু না। সো এরপর একটা সুইচ সম্পর্কে আমরা A7 B7 C7 এগুলো কি সব একই?
এটা একই বলতে কি এটা আমি ডিটেইলস এখনই বলতেছি না, আমি একটু সামনে বলবো। এটা এখন বললে অনেক বেশি কনফিউজ হয়ে যাবে তোমরা। সো আচ্ছা, আমরা সুইচ নিয়ে একটু বলি। সেটা হলো একটু আগে যে সুইচগুলো দেখতেছিলাম, এই সুইচটার একটা রিয়েল লাইফ সুইচটা দেখতে অনেকটা এরকম। এখন এটা দিয়ে কি মিন করে এটাও আমি এখনই বলবো না, আমি একটু একটা ওয়েবসাইটে যাব, দেন আমি তোমাদের এই জিনিসটা রিয়েল লাইফে কি হয় কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। তো তোমাদের গতদিন একটা লিংক দেওয়া হয়েছিল। আচ্ছা, এই দাগগুলো রিমুভ করে নেই। আচ্ছা, গতদিন তোমাদের একটা ওয়েবসাইটে লিংক দেওয়া হয়েছিল যে থিঙ্কারক্যাডের। তো এটাতে তোমরা যদি লগ ইন করো তাহলে এমন একটা ড্যাশবোর্ড দেখতে পারবা। এখানে খেয়াল করো যে সার্কিট নামের একটা অপশন আছে। আমি যদি এখানে যাই, এখানে ক্রিয়েট এ নিউ সার্কিট, এখানে আমি চাইলে একটা নতুন সার্কিট বানাইতে পারবো। এখন এটা জিনিসটা কি, এটা হলো একটা অনলাইন সিমুলেটর। দেখা যাচ্ছে না তো ওয়েবসাইট। দেখা যাচ্ছে না ভাই। আচ্ছা, আমি আরেকবার সরি, আমি স্ক্রিনটা শেয়ার করতে ভুলে গেছি। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ। আচ্ছা, সো এই ওয়েবসাইটের লিংক তোমাদের গতদিন দেওয়া হয়েছিল আর কি। এটাতে তোমরা যদি লগ ইন করো তাহলে এমন একটা ড্যাশবোর্ড দেখবা। এখান থেকে আমরা এই সার্কিটে যাব আর এই ক্রিয়েট এ নিউ সার্কিটে যাব। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এটা হলো একটা অনলাইন সিমুলেটর, অর্থাৎ অনলাইনে তুমি চাইলে একটা সার্কিট বানাইতে পারো। যেহেতু এখন আমাদের বাসায় সবাই যার যার বাসায়, আর ইলেকট্রনিক জিনিসপত্র সবার কাছে নাই, তো আমরা অনলাইনে সিমুলেট করে দেখবো জিনিসগুলো কিভাবে বানায়। তো এখানে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস আছে, ছোটখাটো মানে এই ডিভাইসগুলো আমরা ইউজ করব। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হলো, আমরা একটু আগে যে লাইটের সার্কিটটা বানাচ্ছিলাম, যেহেতু আমরা এলইডি আজকে কন্ট্রোল করব, তো সেই এলইডি নিয়ে কাজ করব। এখানে যে সিম্পলি এলইডিটা টান দিয়ে মানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবা, চলে আসলো আমার এলইডিটা। এখানে চাইলে কালার সিলেক্ট করতে পারো যে কোনো একটা। আর আমার এলইডিটা চালানোর জন্য আমার কি লাগবে, একটা ব্যাটারি। অবশ্যই এখানে দুইটা ব্যাটারি আছে, আমি 9 ভোল্টের ব্যাটারিটা নিচ্ছি। কেন নিচ্ছি একটু পরে জানতে পারবা। খেয়াল করো, 9 ভোল্টের ব্যাটারির এখানে একটা দুইটা পার্ট আছে, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। খেয়াল করো, আমি যখনই মাউসটা এখানে মাথায় নিব তখনই এই জিনিসটা দেখাবে আমাকে। তো এটা আমাকে একটু মনে রাখতে হবে, এটা পজিটিভ পার্ট এবং এটা নেগেটিভ পার্ট। এবং এই এলইডিটাতেও খেয়াল করো, একটা তার ছোট এবং একটা তার লম্বা। একটু আগে যেটা বলতেছিলাম যে লম্বাটা প্লাস ধরতে পারো আর এই ছোটটা মাইনাস। তার মানে কি, এই প্লাস অর্থাৎ এই ছোটটা মানে এই লম্বা যে তারটা, সেই প্লাস পোর্শনটা আমি কোথায় লাগাবো, এই যে পজিটিভ পার্টটাতে। এখানে যেটা হয়, যখন এটাতে ক্লিক করব, ল্যাপটপ আনতে পারবি, ল্যাপটপ আনতে পারবি, ল্যাপটপ চিনস জানলো এগা তার দেশ। আচ্ছা, আমি আবার কন্টিনিউ করি। সিম্পলি এখানে যেটা হচ্ছে আমি বলি, সেটা হলো এই পজিটিভ পোর্শনে আমি জাস্ট মাউস দিয়ে ক্লিক করব সিম্পলি, তারপর আমি মাউসটা টেনে নিয়ে আসবো এবং এখানে আমি আরেকবার ক্লিক করব, তাহলে এটা কানেক্ট হয়ে গেল। আর এই নেগেটিভ পার্টটা আমি এখন কানেক্ট করব, আমি একটু ঘুরে এসে কানেক্ট করতে পারি চাইলে। তো কানেক্ট করলাম। তো আমার এখন সবকিছু কানেক্টেড। আমার পজিটিভ পোর্শনটা এলইডি পজিটিভের সাথে কানেক্টেড এবং এই নেগেটিভ পোর্শনটা এলইডি নেগেটিভ এর সাথে কানেক্টেড। এখন আমি যে উপরে স্টার্ট সিমুলেশন যদি ক্লিক করি, তাহলে যেটা হবে, লাইটটা জ্বলার কথা, কারণ আমি পাওয়ার সোর্স দিছি, তাই না? আমি একটু লাইটটা জ্বালাই দেখি কি হয়। খেয়াল করো, এখানে লাইটের উপর একটা স্টার দেখাচ্ছে। এটাতে আমি যদি মাউসটা নেই, খেয়াল করো এখানে দেখাবে যে কারেন্ট, একটা আমাকে ওয়ার্নিং দিচ্ছে। সেটা হলো প্রচুর পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। কেন প্রচুর পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে? কারণ, আর এখানে আমি বলি, এখানে কিন্তু সার্কিট পুড়বে না, মানে এখানে জাস্ট তোমাকে ওয়ার্নিং দিবে। বাট তুমি যদি রিয়েল লাইফে ইউজ করো তাহলে দেখবে তোমার এলইডিটা কিছুক্ষণ পরই আর জ্বলবে না, মানে বন্ধ হয়ে যাবে। আর এই বন্ধ হয়ে যাওয়া মানেই মানে ওইটা পুড়ে গেছে আর কি। তো আমি এই জিনিসটা কিভাবে সলভ করব? অবশ্যই একটা রেজিস্টর ইউজ করতে হবে। এখানে দেখবে একটা রেজিস্টরও আছে, এই যে আমি জাস্ট এটাকে সিম্পলি টান দিয়ে নিয়ে আসবো। আর এই পজিটিভ তারটা আমি ডিলিট করব। সিম্পলি এই তারের উপর ক্লিক করে কিবোর্ডের যে ডিলিট বাটন আছে প্রেস করলে সেটা চলে যাবে। তো আমার এখন কি করতে হবে, এটা এই রেজিস্টর মানে এই রেজিস্টরের সাথে কানেক্ট করতে হবে এবং রেজিস্টরের আরেক মাথাটা কই কানেক্ট করব আমি, এই পজিটিভে। এখন যদি আমি স্টার্ট সিমুলেশন দেই, খেয়াল করো লাইটটা জ্বলতেছে। একটু যদি মানে ভালো করে খেয়াল করি, আমরা একটু যদি জুম করি তাহলে বুঝতে পারবা লাইটটা জ্বলতেছে। যদিও লাইটের আলোটা কম, বাট বোঝা যাচ্ছে যে লাইটটা জ্বলতেছে। এখন এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমি যদি একটু বলি, সেটা হলো এই পজিটিভ পার্ট থেকে যেটা হচ্ছে কারেন্ট বের হচ্ছে, সরি মানে আমি আবারও ভুল বলছি, সেটা হলো এই নেগেটিভ পার্ট থেকে কারেন্ট বের হচ্ছে। নেগেটিভ পার্ট থেকে কারেন্ট বের হচ্ছে এবং এই দিক দিয়ে যাচ্ছে, এলইডির ভিতর দিয়ে যাচ্ছে, দেন এই দিক দিয়ে সে রেজিস্টরের ভিতর দিয়ে আবার পজিটিভ পোর্শনে আমার ইলেকট্রন গুলো এইভাবে চলে যাচ্ছে আর কি। বাট আমরা বইয়ের ভাষায় বললে পজিটিভ থেকে কারেন্ট যাচ্ছে এবং এই দিক দিয়ে যাচ্ছে, নেগেটিভে চলে যাচ্ছে, এটা আর কি। তো তোমরা যেটা খুশি ইউজ করতে পারো, চাইলে বইয়ের ভাষা ইউজ করতে পারো, বাট অ্যাকচুয়ালি এটা হয়।
হ্যাঁ এটা তো মানে অফলাইনেও এড করা যায় প্রোটিয়াস সফটওয়্যার দিয়ে, তাই না ভাই? হ্যাঁ প্রোটিয়াস দিয়ে করা যায়, বাট প্রোটিয়াসটা অনেক অ্যাডভান্স, তো আমি এই কারণে ওইটা দেখাচ্ছি না, আর ওইটা একটু ঝামেলা আছে আর কি এই কারণে। আর এটা অনেক সহজে করা যায়, এই কারণে আমি এটা দেখাচ্ছি। আর এটাতে আরডিনো আছে, সো প্রোটিয়াসে আরডিনো আছে কিনা আমি শিওর না, এই আর কি। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা নাই যেহেতু। আচ্ছা ভাই, কারেন্ট তো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, তাহলে নেগেটিভ থেকে যখন যাচ্ছে সব কারেন্ট তো এলইডির ওখানে যাচ্ছে, তাহলে তো ফার্স্টেই পুড়ে যাওয়ার কথা না? না ওয়েট, এটা যেটা হয় যে আমি এখানে রেজিস্ট্যান্স ইউজ করতেছি, সো এটা যেটা হয় যে হোল প্যাথ কোনটা, এই পুরোটা হলো হোল প্যাথ। এই হোল প্যাথের যে কোনো এক জায়গায় তুমি যদি রেজিস্ট্যান্স ইউজ করো, পুরো কারেন্টটাই সাপ্লাই কমে যাবে। কিভাবে হয় আমি তোমাকে একটু বলি, সেটা হলো লাইক চিন্তা করো এখান থেকে ইলেকট্রন গুলো বেরোয় এদিক দিয়ে কোথায় যাবে বলতো? এখানে তো যাওয়ার জায়গাটা লিমিটেড, আমি তো বেশি কারেন্ট যেতে দিচ্ছি না। তো এখান থেকে যদি বেশি কারেন্ট না যেতে পারে তাহলে কি এই দিক থেকে কি আরো বেশি কারেন্ট আসবে না। তো এই দিক থেকে যদি বেশি কারেন্ট না আসে তাহলে এই ব্যাটারি থেকে বেশি পরিমাণ কারেন্ট বেরও হবে না। তো এটা কি বুঝতে পারছো যে আমি যদি এখানে মানে জিনিসটা একটা লম্বা লাইনের কথা চিন্তা করতে পারো, একটা লাইনের আমি যদি মাথায় যে কাউকে আটকাই দেই, পিছের মানুষগুলো কিন্তু আর সামনে আসতে পারতেছে না, তাই না? আমি যেহেতু লাইনটা আটকে রাখছি এই কারণে। সো এখন এখানে আমি একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটাও কিন্তু এখনো কন্ট্রোল করতে পারতেছি না। আমি যখন স্টার সিমুলেশন দিচ্ছি সবসময় লাইট জ্বলতেছে, আমি এখনো কন্ট্রোলিং পার্ট অ্যাড করিনি। সো আমি এখন যেটা করবো, আমি এখন ম্যানুয়ালি কন্ট্রোলটা অ্যাড করবো। সেটা কিভাবে? একটা সিম্পল সুইচ দিয়ে। এই যে আমার একটা সুইচ, সো এই সুইচটাই আমি ওই স্লাইডে দেখাচ্ছিলাম একটু আগে। খেয়াল করো সুইচের 3টা মাথা আছে, আর এখানে এই বাটনটা আছে। এই সুইচটা তোমরা অনেকেই দেখছো হয়তো, খেলনা গাড়িতে এটা নরমালি থাকে। আমি যদি একটু দেখি সুইচটা কিভাবে কাজ করে, যে সিম্পলি এখানে যখন প্রেস করলে দেখো এই যে মাঝখানে এটা সরে যায় আর কি। এটা তোমরা গাড়ি বা ইসে দেখছো অনেকেই। তো এই সুইচটা নিয়ে একটু ডিটেলস বলবো আমি আমার স্লাইডে। এখানে খেয়াল করো উপরে যে নবটা আছে সেটা হলো এটা, আর 3টা তার বের হয়েছে। সো এই মাঝখানে তারটা আমরা সবসময় ব্যাটারির সাথে কানেক্ট করব, এবং দুই পাশের যে কোনো এক পাশটা আমরা ইউজ করব। খেয়াল করে দেখো এই পুরো পার্টটা যখনই আমি এই সাইডে নিয়ে আসবো তখন এই 1 আর 2 কানেক্টেড, আবার যখন এটাকে টান দিয়ে আমি এই পাশে নিয়ে আসবো তখন 2 আর 3 কানেক্টেড থাকবে। সো এটা দিয়ে কি হচ্ছে আমি একটু কানেক্ট করি, দেন আমি তোমাদের দেখাই। আমি রেজিস্টারটা একটু রিমুভ করে দিচ্ছি আপাতত। এখন আমি যেটা করব, আমার এই সুইচের সাথে সুইচের মাঝখানের পার্টটা আমি ডাইরেক্ট এই পজিটিভের সাথে লাগাই দেব আর কি, আমার সোর্সের। আর এই আরেকটা মাথা আমি একটা এখানে আমি একটা রেজিস্ট্যান্স ইউজ করব। আমি একটা রেজিস্টর নিয়ে আসলাম। তো এই মাথাটা আমি রেজিস্টরের একসাথে এক মাথায় দিব, এবং আরেকটা মাথা আমি আমার এলইডি তে লাগাই দেব। তো এখন যেটা হচ্ছে কি দেখো এই তারটা, এই নবটা যেহেতু এই পাশে আছে তার মানে এই দুইটা লাইন কানেক্টেড। আমি যদি এখন স্টার সিমুলেশন দিই, খেয়াল করে দেখবে এই নবটা এখানে থাকা মানে কি এই তার এবং এই তার কানেক্টেড থাকা মানে এদিক দিয়ে ইলেকট্রন বের হয়ে এদিক দিয়ে যাইতে পারতেছে। আমি যদি এটাকে প্রেস করি তাহলে অন্যদিকে চলে যাবে। অন্যদিকে যাওয়া মানে কি এই তার এবং এই তার কানেক্টেড, তখন কিন্তু আর এই দুইজন কানেক্টেড না। তো যেটা হচ্ছে ইলেকট্রন এদিক দিয়ে আর যাইতে পারতেছে না। তো এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে বলো, আর যদি কারো সমস্যা থেকে একটু জানাও এতটুকু পর্যন্ত ম্যানুয়াল কন্ট্রোলটা। আচ্ছা হ্যান্ড রেজ একটু আরেকবার রিপোর্ট করবেন ভাই সুইচের ব্যাপারটা। আচ্ছা সুইচের ব্যাপারটা বলতেছি আমি। এই খেয়াল করে দেখো সুইচের 3টা মাথা আছে। এই 3টা মাথা আমি স্লাইডে যদি দেখাই তাহলে একটু ডিটেইলস বুঝতে পারবে। এখানে 3টা মাথা আছে। আমি যখন এই পুরো এটা একটা নব চিন্তা করো, আমরা যে গাড়িতে যেটা দেখতাম যে আমাদের নখ দিয়ে সরাইতে হইতো, সেটাই এটা চিন্তা করো। আমি যখন এই নবটা এই সাইডে রাখবো, অর্থাৎ এখন যে সাইডে আছে এখানে, তাহলে এই 1 আর 2 একসাথে কানেক্টেড। 1 আর 2 কানেক্ট থাকা মানে কি, আমি যদি এই পাশে একটা ব্যাটারি লাগাই এবং এই পাশে একটা এলইডি লাগাই তাহলে এই ব্যাটারি থেকে কি কারেন্ট গুলো এই দিক দিয়ে চলে যেতে পারবে না? এদিক দিয়ে চলে যেতে পারবে, কিন্তু এই 3 তে কিন্তু কানেক্টেড না, এটা বাইরে। সো আমি যখন এই সুইচটা আস্তে করে সরাইয়া আমি এই পাশে নিয়ে আসবো তখন 2 আর 3 কানেক্টেড থাকবে, তখন কিন্তু এই দুইটার মাঝখানে কোনো কানেকশন থাকবে না। সেই জিনিসটা এখানে হচ্ছে। এখানে যেটা হচ্ছে যে এই মাথাটা এবং এই মাথাটা কখন কানেক্টেড থাকবে, যখন আমার এই নবটা এই পাশে থাকবে। আমি যদি আরেকবার সিমুলেশন দেই, আমি যদি এই নবটা এই পাশে নিয়ে আসি তখন দেখো লাইটটা বন্ধ হয়ে গেছে। কেন? কারণ তখন এই তারটা আর এই তারটা কানেক্টেড হয়ে গেছে। আমি যদি সিম্পলি এই তারটাকে এখন রিমুভ করে আমি যদি এই পাশে নিয়ে আসি, আচ্ছা যদি অনেক মেসি লাগতেছে দেখতে, আমি একটু ঘুরাই নিয়ে আসি। এখন যদি সিমুলেট করি তাহলে আমি দেখো এই পাশে যখন আনবো তখন এই লাইটটা কাজ করবে। এই পাশে আনলে কেন কাজ করতেছে? কারণ এই দুইটা তার এখন কানেক্টেড হয়ে গেছে। সো এটা কি বুঝতে পারছো এখন? জি ভাই। আচ্ছা সো আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো।
আচ্ছা ভাই, আপনি তো এখানে 1 2 অথবা 2 3 ইউজ করছেন, এটা কোনোভাবে 1 এবং 3 ইউজ করা যায় না? হ্যাঁ করা যায়, কিন্তু করলে একটা সমস্যা হবে। কি সমস্যা হবে খেয়াল করো। আমি ভালো একটা কোশ্চেন। আমি এই 3 তে কানেক্ট করলাম এই ব্যাটারির সাথে, এবং এটা এই মাথায় কানেক্ট করলাম। এখন যদি আমি স্টার্ট সিমুলেট করি এবং আমি দেখো সুইচ যতই দিয়ে লাভ হচ্ছে না। কেন লাভ হচ্ছে না খেয়াল করো। আমি যদি স্লাইডে যাই, আমি কি এই মাথা আর এই মাথা কানেক্ট করছি, খেয়াল করে দেখো কোনো ওয়েতে কি পসিবল এই দুইটাকে একসাথে কানেক্ট করা? না। কেন? কারণ এই নবটা শুধু দুইটাকে একসাথে কানেক্ট করতে পারে, তিনটাকে একসাথে পারে না কানেক্ট করতে। তো এই কারণেই আমরা সবসময় মাঝখানেরটা একটা সোর্সের সাথে কানেক্ট করি, যাতে সোর্স সবসময় কানেক্টেড থাকে, আর এই পাশের যে কোনো একটা হয় কানেক্টেড আছে না হয় নাই। এটা সবসময় যে কোনো একটা এবং তার পাশের ওয়্যারটার সাথে কানেক্টেড থাকবে, এটা হলো আর কি মেইন যে ব্যাপারটা। তো তুমি যদি এই মাঝখানে একটা যদি স্কিপ করো, সেটা হবে না, পাশেরটার সাথে আর কানেক্ট হতে পারবে না। আচ্ছা আচ্ছা ভাই, কিছু চার্জার লাইটে থাকে না এরকম যে এই সুইচটাতে এখানে আপনি যে দুইটা পাশে গেছি, তো সেখানে এসে মাঝখানেও স্টে করতে পারে কিছু চার্জার লাইটে, সেক্ষেত্রে ওইটা এটা কি সেম না? মাঝখানে ওইটাতে তিনটা, ওটাতে চারটা ওয়্যার থাকে, ওইটা হলো আরেকটা, মানে এটারও একটু অ্যাডভান্স ভার্সন চিন্তা করতে পারো। এখানে যেমন তিনটা নব না, সুইচের অনেক টাইপ আছে। হ্যাঁ, এখানে যেমন তিনটা তার না, ওইটাতে চারটা তার থাকে, এই কারণে সে মাঝখানেও স্টেবল থাকতে পারে। তো আশা করি বুঝতে পারছো। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। ভাই এটা কি শুধু হ্যাঁ বলো। আচ্ছা ভাই, এই মাঝখানেরটা কি পোল আর সাইডে দুটো কি থ্রো, অর্থাৎ এসপিডিডি সুইচ এটা? জিনিসটা ওইভাবে চিন্তা করতে পারো, বাট হ্যাঁ ওইটা ওইভাবে চিন্তা করতে পারো, সমস্যা নেই। জাস্ট আমি ওইসব টার্ম বাদ দিচ্ছি জাস্ট কমপ্লেক্সিটি এড়ানোর জন্য, আর কিছু না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? লাইট ছাড়া মোটর ইউজ করলেও কি আমাকে কিভাবে রেজিস্টার ইউজ করতে হবে? না, মোটরের কেসটা একটু ডিফারেন্ট। মোটরের কেস নিয়ে আমরা যখন মোটর পড়াবো তখন আমরা বলবো, সমস্যা নেই ওইটা নিয়ে। তো আচ্ছা, আর আমি তাহলে নেক্সট, আর ওই 9 ভোল্ট ব্যাটারি কেন ইউজ করলেন? আচ্ছা 9 ভোল্টটা ইউজ করলাম, এটা চাইলে তুমি আরো কম ভোল্ট, তোমার তো ইচ্ছা মতো ভোল্ট ইউজ করতে পারো। আমি 9 ভোল্টের ইউজ করার রিজন হলো আমি এই রেজিস্টরটা 1K ইউজ করছি। তো এটা এখানে দেখো দুইটা অপশন আছে, আইদার আমি 1.5 ভোল্ট ইউজ করবো, না হয় 9 ভোল্ট ইউজ করবো। আমি যদি 1.5 ভোল্টটা ইউজ করি, তাহলে আমাকে আরো কম পাওয়ারের রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। সরি, মানে আমার রেজিস্ট্যান্সের পাওয়ারটা আরো কমানো লাগবে। আমি জাস্ট এখানে সিম্পলি ওরা বাই ডিফল্ট একটা 1K দেয়, এখানে চাইলে তুমি চেঞ্জ করতে পারো, সমস্যা নেই। আমি জাস্ট করিনি, জাস্ট সিম্পলিসিটির জন্য 9 ভোল্ট ইউজ করছি। বাট এইটা ডিটেইলস মেজারমেন্ট আমরা সামনে শিখবো, যে আমরা কেন এক্স্যাক্টলি 9 ভোল্ট ইউজ করতেছি, কেন আমার কতটুকু রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। এটার একটা মানে অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে, যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তো তোমরা এমন না যে চোখ বন্ধ করে লাগাই দিবা, অবশ্যই না। তোমাদের যেটা করতে হবে যে এই মেজার গুলো সঠিকভাবে করতে হবে। তো এটা আমরা এখনই যাচ্ছি না, এটা জাস্ট জিনিসটা সিম্পল রাখার জন্য। আচ্ছা, আমি তাহলে আমার নেক্সট টপিকসে যাই। সেটা হলো, এখন পর্যন্ত আমরা আরডুইনোতে যাই নাই। খেয়াল করে দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা একটা এলইডি কে কন্ট্রোল করতে পারছি, কিন্তু কিভাবে? ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারছি। আর আরডুইনো যেটা করে, অটোমেটিক কন্ট্রোল করে। তো সেটাই আমরা এখন যাব। আমি এই সার্কিটগুলো আস্তে আস্তে সরাই দিচ্ছি, সবকিছু রিমুভ করে দিই। আচ্ছা, রেজিস্ট্যান্স যদিও লাগবে, এটা রেখে দিচ্ছি। খেয়াল করো, এখানে একটা আরডুইনো আছে, আরডুইনো উনো এটা, বাট ম্যাটার করে না, তুমি চাইলে উনো বা যে কোনো একটা ইউজ করতে পারো, সমস্যা নেই। উনো, মেগা, যে কোনো মডেল একইভাবে কাজ করে, কোনো ডিফারেন্স নাই। জাস্ট ডিফারেন্স হলো সাইজ এক একটা এক এক রকম, কোনোটাতে পিন কম, কোনোটাতে পিন বেশি। সো তোমার যদি বেশি পিন লাগে, তখন তুমি বেশি পিন কখন লাগবে? যখন বেশি পরিমাণ সেন্সর ইউজ করবা। সো এইখানে যেটা একটু আগে যেটা বলতেছিল, যে এখানে অনেকগুলো পিন, আমি এই পিনগুলো নিয়ে ডিটেইলস এখন কিছু বলবো না, এটা কাজ করতে করতে আমরা শিখবো। বাট আমি এখন এলইডিটা কিভাবে কানেক্ট করবো, এখানে খেয়াল করো, এখানে একটা গ্রাউন্ড আছে লেখা, খেয়াল করে দেখো, এখানে একটা গ্রাউন্ড আছে। তো এই গ্রাউন্ডটা আমি চিন্তা করতে পারি নেগেটিভ পোর্শনটা, অর্থাৎ আমি এই যদি সার্কিটটাতে আসি, খেয়াল করে দেখো, এখানে যে নেগেটিভ পার্টটা দেখতেছো না, এই নেগেটিভ পার্টটা আমি চিন্তা করতে পারি গ্রাউন্ড হিসেবে, এই গ্রাউন্ডটা। সো আমার এই এলইডিটার এই যে নেগেটিভ পার্টটা, অর্থাৎ ছোট যে তারটা, এটা আমার কোথায় যাবে? তাহলে গ্রাউন্ডে যাবে। আর এই পজিটিভ পার্টটা কোথায় যাবে? পজিটিভ পার্টটা আমি যে কোনো একটা পিনে লাগাই দেব, যে কোনো একটা পিন। এখন পিনগুলো কয়টা টাইপের? মেইনলি দুই টাইপের, একটা ডিজিটাল পিন এবং একটা অ্যানালগ পিন। আমরা অ্যানালগে এখনই যাব না, আমরা শুধু ডিজিটাল নিয়ে কাজ করব। কেন ডিজিটাল নিয়ে কাজ করব একটু পরে আমি বলতেছি। আচ্ছা,
এতটুকু পর্যন্ত তো খেয়াল করো, দেখো এখানে আমি গ্রাউন্ডের সাথে একটা লাগাইলাম নেগেটিভ পার্টটা, এবং পজিটিভ পার্টটা 8 এর সাথে লাগাই দিছি। 8 এর সাথে কেন লাগাইছি, এটা চাইলে যে কোনো একটা 0 থেকে 13 পর্যন্ত যে কোনো পিনের সাথে তুমি কানেক্ট করতে পারো, সমস্যা নেই। এখন যদি আমি স্টার্ট সিমুলেশন দেই, লাইটটা জ্বলার কথা তাই না, কিন্তু জ্বলতেছে না তাই না। এটার একটা রিজন হলো আমি এখনো এই আরডিনোর ভিতরে কোড করিনি। সো আমাকে আরডিনোতে এখনো কোড করতে হবে। আমি এখন আরডিনোকে বলি নাই যে তুমি কি কি করবা, সো এই কি কি করার কাজটা আমাকে করতে হবে। তার আগে জাস্ট ছোট করে বলি, এই রেজিস্টারটা আমি এখন লাগাইনি, বাট রেজিস্টারটা আমি এখন ইউজ করে দিব আর কি। জাস্ট সিম্পলি এখানে মাঝখানে এই রেজিস্ট্যান্সটা লাগাই দিব আর কি। আচ্ছা, এইটা আমি একটা ছোট জিনিস এখানে অ্যাড করতে চাই, সেটা হলো সুইচের সাথে এটা একটা রিলেশন আছে ছোটখাটো। খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যানুয়াল সুইচটা ইউজ করছিলাম, এই আরডিনোটাই সেই ম্যানুয়াল সুইচটা, সরি এই আরডিনোটাই সেই ম্যানুয়াল সুইচ। খেয়াল করো এখানে যেটা হচ্ছে যে, আচ্ছা এটা না, এটা দেখলে বুঝতে পারবা। সেটা হলো এখানে দেখো এই নেগেটিভ পার্টটা ডিরেক্ট আমার এলইডির সাথে কানেক্ট হয়েছে তাই না, আমার নেগেটিভ পার্টটা ডিরেক্ট এলইডির সাথে কানেক্ট হচ্ছে। এখানেও আমি তাই করছি, খেয়াল করো নেগেটিভ পার্টটা ডিরেক্ট আমার, মানে এই নেগেটিভ পার্ট অর্থাৎ গ্রাউন্ডটা ডিরেক্ট আমার এলইডির সাথে কানেক্ট করছি, এলইডি নেগেটিভ পোর্শনে। কিন্তু পজিটিভ পার্টটা যদি আমি খেয়াল করি, এই পজিটিভ পার্টটাতে কি ছিল, মাঝখানে একটা রেজিস্ট্যান্স লাগাইতে হবে, যেটা যদি এখানে রেজিস্ট্যান্স ইউজ করে নাই বাট আমরা করব। আর এই সুইচটা অ্যাড করা হয়েছে, খেয়াল করছো সুইচটা কি হচ্ছে, কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করতেছে। তো এই সুইচটাই অ্যাকচুয়ালি এই আরডুইনোটা, মানে আরডুইনোটাই অ্যাকচুয়ালি সেই সুইচটা। আরডুইনো কি করবে, ওই সুইচটা অন অফ করবে এবং লাইটটাকে জ্বালাবে এইভাবে। এখন এই সুইচটা কখন অন করবে কখন অফ করবে সেটা আমাকে কোড করে বলে দিতে হবে। সো এর জন্য আমি এখন কোডিং পার্টে চলে যাব। সো এই সার্কিট পার্টটা থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো, জাস্ট এইটুকু। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই মেবি, আমরা তাহলে এখন কোডিং পার্টটাতে চলে যাই। উপরে খেয়াল করো এখানে একটা কোড, একটা অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করি সুন্দর মতো একটা কোড করার এটা চলে আসছে, বাট আমরা এইখানে কোড করবো না, এটা হলো স্ক্র্যাচ কোডিং বলে এটাকে। এটা জাস্ট সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ, বাট ড্র্যাগ এন্ড ড্রপ আমরা করবো না। কেন করবো না, কারণ আমরা রিয়েল লাইফে আমরা কোড করবো হলো এই আরডুইনো আইডিই তে। সো এই আরডুইনো আইডিই তে ড্র্যাগ এন্ড ড্রপের কোনো অপশন নাই অ্যাকচুয়ালি। সো এর জন্যই আমরা এটা ইউজ করবো না। আমরা এখানে দেখবো এখানে একটা ড্রপ ডাউনের অপশন আছে, এখানে টেক্সট নামের একটা অপশন আছে, আমরা এখানে চলে যাব, কন্টিনিউ। এখানে খেয়াল করো এখানে আমাদের এই কোড লেখার জায়গাটা। আচ্ছা, কেউ একজন রেইজ হ্যান্ড করেছো, বলতে পারো কোশ্চেনটা। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলতে পারো। হ্যালো ভাই, এই যে এখানে স্যার ভাই আরডিনো যদি সুইচের মতো কাজ করে তাহলে পাওয়ারটা কোন জায়গা থেকে আসবে, মানে ব্যাটারি কাজটা কি করবে? আচ্ছা, ব্যাটারি কাজটা অ্যাকচুয়ালি করতেছে আরডুইনো নিজেই। আরডুইনো নিজে এখন পাওয়ার সোর্স হিসেবে কাজ করতেছে। আর আরডুইনো পাওয়ারটা কই পাচ্ছে, ওই থেকে, মানে আমরা যে ইউএসবির সাথে কানেক্ট করব, অর্থাৎ আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করব বা পিসির সাথে, সে পিসি থেকে কারেন্ট নিয়ে কাজ করবে। আর আমরা যখন পিসি থেকে কারেন্ট নিব না, অর্থাৎ পিসি থেকে ডিসকানেক্ট করব, তখন আমাকে এই যে পার্টটা এখানে আমাকে পাওয়ার দিতে হবে, তখন সে এখান থেকে পাওয়ার নিয়ে ডিরেক্ট ব্যাটারির মতো কাজ করবে। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করো, দেখো তোমরা যখন ফোনে যখন চার্জ দাও, কখনো কি খেয়াল করছো ল্যাপটপ, সাপোজ তুমি ল্যাপটপ চালাচ্ছো বা পিসি চালাচ্ছো, ফোনের সাথে তুমি ডাটা কেবলটা কানেক্ট করে চার্জারটা থেকে খুলে তুমি যদি ডাটা কেবলটা যদি ল্যাপটপের ইউএসবি পোর্টে কানেক্ট করো বা পিসির ইউএসবি পোর্টে যদি কানেক্ট করো, তখন খেয়াল করবা যে ফোনটা কিন্তু তোমার চার্জ হইতেছে। খেয়াল করছো কখনো কেউ? জি ভাই। আচ্ছা, তো এই যে চার্জটা হচ্ছে এটা কই থেকে পাচ্ছে, এই যে তুমি ল্যাপটপটা যে ব্যাটারিতে চলছে বা পিসিটা যে ইলেকট্রিসিটিতে চলতেছে, তার একটা পোরশন, একটা 5 ভোল্টের একটা পোরশন যা সাপ্লাই করে দিতেছে ইউএসবি পোর্টটার মাধ্যমে। ইউএসবি পোর্টের মাধ্যমে একই সাথে ডেটা কমান্ডো ট্রান্সমিট করা যায়, তারপর একই সাথে তোমার এই যে পাওয়ারটা আছে পাওয়ারটাও ট্রান্সমিট করা যায়। ঠিক আছে? আচ্ছা, সো আমি এই কোডিং এর পার্টটা কন্টিনিউ করি, বাট এইটা কন্টিনিউ করার আগে জিনিসটা দেখতে অনেকটা মেসি মনে হতে পারে যে এই জিনিসগুলো কি অ্যাকচুয়ালি। সো এর আগে আমি একটা জাস্ট সিম্পলি ছোট্ট একটা কাজ করব, সেটা হলো আমরা সি প্রোগ্রাম তো সবাই করছি নরমালি তাই না, জাস্ট খুব বেশি অ্যাডভান্স না, জাস্ট ছোটখাটো একটা সি প্রোগ্রাম তো মানে আশা করি অনেকেই করছো, যারা করো নাই সমস্যা নেই, আমি জাস্ট ছোট একটা জিনিস দেখাবো তোমাদের। একটু
আচ্ছা, আমার নোটপ্যাডটা আশা করি যে দেখতে পারতেছো। হ্যাঁ, আচ্ছা, আমরা যারা সি প্রোগ্রাম করছি জাস্ট হালকা পাতলা, তারা এই জিনিসটা নিয়ে অনেকেই একটু পরিচিত। সেটা হলো উপরে একটা হেডার ফাইল অ্যাড করা লাগে, তারপর নিচে একটা পার্ট থাকে আইএনটি মেইন, আর আমাদের যাবতীয় কোড সবকিছু আমাদের এই আইএনটি মেইনের ভিতরে করতে হয়। জাস্ট এতটুকু, যদি কারো আইডিয়া নাও থাকে তাও সমস্যা নাই, আমরা আবার নতুন করেই বলবো। বাট এইটুকু জাস্ট বলি যে জাস্ট এতটুকু পার্টের মধ্যে আমরা কোড লিখি। তাহলে আরডুইনোটাতে আমরা কিভাবে কোডটা লিখি? আরডুইনোতে এইরকম পার্ট দুইটা, অর্থাৎ একটা আইএনটি মেইন না, অর্থাৎ দুইটা আইএনটি মেইন, এরকম দুইটা। এখন দুইটা, বাট তার একটা দুইটা নাম আবার ডিফারেন্ট। আমরা সি তে যেমন মেইন ইউজ করতাম, আমরা আরডুইনোতে মেইন ইউজ করব না, আমরা ইউজ করব একটা সেটআপ। আর পরেরটা হলো আমরা লুপ ইউজ করব, ভয়েড। আচ্ছা, এখানে ভয়েড ইউজ করব আমরা সবসময়, বাট আমরা যদি আইএনটি ইউজ করি তাও কাজ করবে, সমস্যা নাই, বাট আমরা ভয়েড ইউজ করব অলওয়েজ। এই ভয়েডটার কেন ইউজ করব এটার ব্যাখ্যাটা অনেক বিশাল একটা ব্যাখ্যা, আমি জাস্ট অত বড় ব্যাখ্যায় যাচ্ছি না, জাস্ট এতটুকু তোমাদের বলতেছি যে আচ্ছা। সো এখানে আমরা জাস্ট সিম্পলি একটা এখানে জাস্ট সিম্পলি সেটআপ এবং এখানে আমরা লুপ ইউজ করব। অর্থাৎ আমরা সি তে যেমন দুইটা একটা মেইন ইউজ করতাম, সেই মেইনই এখানে চিন্তা করতে পারো দুইটা, আর একটা নাম সেটআপ আর আরেকটা নাম হলো লুপ। আর এখানে আমরা আইএনটি ইউজ করব না, এখানে আমরা ইউজ করব ভয়েড। আর এখানে কোনো হেডার ফাইল, আমাদের এই stdio হেডার ফাইলটা লাগবে না, বাট আমরা হেডার ফাইল নিয়ে সামনে ডিটেইলস কথা বলবো, সমস্যা নাই। জাস্ট এতটুকু চিন্তা করো, তোমরা এই ব্যাপারটা কি ফ্যামিলিয়ার হইছো যে এই এটা একটা বয়লার প্লেট চিন্তা করতে পারো, এটা তুমি যে কোনো আরডুইনো কোডে এই জিনিসটা পাবা সব সময়। সো এখানে আমরা এখন এটা কিভাবে রান করে সেটা একটু বলবো। এই ভয়েড সেটআপটা মেইন ফাংশনের মতোই কাজ করে, অর্থাৎ এটা একবার এক্সিকিউট হয়, অলওয়েজ একবার। আর এই ভয়েড লুপটা বারবার এক্সিকিউট হয়, অর্থাৎ আমরা অনেকেই লুপ পড়ছি, লুপের কাজ কি? এক কাজ বারবার করা, সেম এই জিনিসটা বারবার হয়। অর্থাৎ আমি যদি এখানে লাইক সি প্রোগ্রামের সাথে যদি একটু কম্পেয়ার করি, আমরা যদি প্রিন্টএফ লিখতাম, এখানে যদি আমি সামথিং লিখতাম, আর তাহলে এই কাজটা সে বারবার করতো, অর্থাৎ বারবার এই প্রিন্ট এ করতো। আর ভয়েড সেটআপের মধ্যে যদি আমি এটা করতাম, তাহলে এখানে সাপোজ ধরে আমি যদি বি লিখি, তাহলে এই বিটা একবারই প্রিন্ট হইতো, আর এটা বারবার প্রিন্ট হইতেই থাকতো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আমি আরডুইনোর পাওয়ার অফ করব, মানে আরডুইনোর পাওয়ার অফ করলে দেন সে থামবে, তাছাড়া সে থামবে না, বারবার এই কাজটা করতে থাকবে। এখন এটার একটা রিজন আছে কেন, এটা আমরা সামনে দেখবো, বাট এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? আচ্ছা, কারো যদি প্রোগ্রামিং এ মানে এটা অবশ্যই কারণ এটা সবারই থাকার কথা, প্রোগ্রামিং নিয়ে অনেকেরই অনেক ফোবিয়া আছে, বাট এটা থাকার এখন এটা নিয়ে আর কোনো ভয় নাই। আমরা ক্লাস এর পরের যে ক্লাসটা ক্লাস 3 তে আমরা একদম টোটালি সি প্রোগ্রামিং এর বেসিক থেকে স্টার্ট করব, যেখানে আমরা একদম ডিটেইলসে ডিসকাস করব কিভাবে এই ভয়েড সেটআপ গুলো কি, ভয়েড লুপ গুলো কি। এখন পর্যন্ত জাস্ট এতটুকু আইডিয়া রাখো যে ভয়েড সেটআপের এই যে কোড গুলো আছে, আরডুইনো কোড গুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা কোডকে দুইটা পোরশনে ভাগ করা হয়। একটা পোরশন হলো ভয়েড সেটআপ আর একটা পোরশন হলো ভয়েড লুপ। ভয়েড সেটআপে করে কি, ভয়েড সেটআপে তোমার বলে দিতেছে যে তুমি আরডুইনোর সাথে যে পিন গুলো কানেক্ট করছো, সেন্সর গুলো কোন পিনে কানেক্ট করছো, তারপর তোমার অ্যাকচুয়েটর গুলো কোন পিনে কানেক্ট করছো, এই জিনিসগুলো আর কি সেটআপ করে দিতেছে, এই জিনিসগুলো আরডুইনোকে বলে দিতেছে। আর ভয়েড লুপে হলো তুমি তোমার কমান্ড গুলো লিখতেছো, কমান্ড গুলো তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখে দিবা যে এই সময় এই কাজটা করো। ঠিক আছে, এই দুইটা ব্যাপার জাস্ট একটু ক্লিয়ার থাকো, ভয়েড সেটআপ আর ভয়েড লুপ দুইটার কাজ। আচ্ছা, সো এই পার্টটা যদি বুঝতে পারো, আমি জাস্ট নেক্সট আমাদের মেইন কোডিং পার্টটাতে চলে যাই। আচ্ছা, সো এখানে আশা করি দেখতে পারতেছো। সো এখন এই দুইটা ব্যাপার ক্লিয়ার হয়েছে, তাই না, যে ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ। সো যেহেতু ভয়েড সেটআপটা একবারই হয়, তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা এই পিন গুলো সেট করে দিব। এখন পিন গুলো সেট করতে বলতে কি বোঝায় সেটা আমি একটু ডিটেইলস বলি। খেয়াল করো যে আরডুইনোতে কিন্তু অনেকগুলো পিন, এখন কোন পিনের কাজ কি সেটা কিন্তু আরডুইনো জানে না, আমি বলে দিব যে কোন পিনের কাজ কি। সো সেই কাজটাই আমাকে এই ভয়েড সেটআপের মধ্যে বলে দিতে হবে। আর এটা বলে দেওয়ার ওয়েটা কি, একটা পিন মোড লেখা। পিন মোড হলো একটা ফাংশন, যে ফাংশনে আমি বলবো যে 13 নাম্বার পিনটা আউটপুট হিসেবে কাজ করবে। আমি এখানে খেয়াল করো যে এই 8 নাম্বার পিন সে আউটপুট হিসেবে কাজ করতেছে। আউটপুট হিসেবে কেন? কারণ সে 5 ভোল্ট সাপ্লাই দিচ্ছে।
অর্থাৎ 5 ভোল্ট সাপ্লাই দিলে কিন্তু এই এলইডিটা জ্বলবে। খেয়াল করে দেখো, আমি যদি এখানে কারেন্ট মানে ভোল্টেজ সাপ্লাই দিই তখন কিন্তু আমার এই এলইডিটা জ্বলবে। সো এর জন্য আমি বলবো যে আমার 8 নাম্বার পিনটা আউটপুট হিসেবে কাজ করবে। এখন খেয়াল করে দেখো, আমি যদি আউটপুটের টিটা ছোট হাতে দেই কাজ করবে না, এরর দিবে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আউটপুটের প্রত্যেকটাই বড় হাতের হইতে হবে, মানে এটা হলো আরডুইনোর সিনট্যাক্স। আচ্ছা, এখানে ছোট একটা জিনিস বলি যে এতক্ষণ পর্যন্ত আমরা বলতেছিলাম যে আরডুইনো হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এই ডিফারেন্স গুলো তাহলে কেন আসতেছে? সিতে তো এটা নাই। একটু বলি, সেটা হলো আরডুইনো ল্যাঙ্গুয়েজটা সি প্লাস প্লাস এর উপর বেস করে বানানো, অর্থাৎ সি প্লাস প্লাস এর সবকিছুই এখানে কাজ করবে, কিন্তু হালকা একটু চেঞ্জ করা হয়েছে। সেই হালকা একটু চেঞ্জের জন্য দেখতে একটু এরকম। সো এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখানে জাস্ট এই পিন মোড হলো একটা ফাংশন, যে ফাংশনে আমি বলতেছি 8 নাম্বার পিনটা আউটপুট হিসেবে কাজ করবে। আর এই গ্রাউন্ড পিন কিন্তু আমাকে ডিফাইন করার দরকার নেই, কারণ গ্রাউন্ড পিন সবসময় নেগেটিভ হিসেবে কাজ করতেছে। তো এটার বাই ডিফল্ট, এটা আমাকে বলার দরকার নেই আলাদাভাবে। আর সাপোজ ধর আমি যদি আরো অন্যান্য পিন ইউজ করতাম 0, 7 এরকম পিন ইউজ করতাম, তাহলে আমাকে সেগুলো বলে দিতে হতো। এখন এখানে কি শুধু আউটপুট হিসেবে পসিবল? না, অবশ্যই না। আমি এখানে ইনপুট ইউজ করতে পারি। ইনপুট কখন ইউজ করব? খেয়াল করো, ইনপুট তখন ইউজ করব যখন সেন্সর ভ্যালু রিড করব। লাইক এখানে সাপোজ ধরো আমি একটা সেন্সর ইউজ করতেছি, যে সেন্সরটা ডাটা আমার আরডুইনোতে পাঠাবে। এখন ডাটাগুলো আরডুইনোতে কিভাবে পাঠাবে? এই পিনগুলো ইউজ করে। সাপোজ ধরো এই 1 নাম্বার পিনে আমি একটা সেন্সর অ্যাড করছি, এখন সেন্সরটা কি ডাটা আরডুইনোতে পাঠাবে, তাহলে এই 1 নাম্বার পিনটা কি অ্যাজ এ ইনপুট হিসেবে কাজ করতেছে, অর্থাৎ সে সেন্সরের থেকে ডাটাটা ইনপুট নিচ্ছে, তখন আমরা ইনপুট ইউজ করব। বাট এখানে আমরা যেহেতু আমি এলইডি তে পাওয়ার দিচ্ছি, তো আমি এখন এলইডি তে জাস্ট আউটপুট হিসেবে কাজ করব। এটা জাস্ট সিম্পলি আউটপুট। আর এরপর আসো ভয়েড লুপ। এখন ভয়েড লুপের কাজটা হলো বারবার করা। খেয়াল করে দেখবে যে রোবট এমন হয় না যে একটু পর সামনে যে একটু চলে বন্ধ হয়ে যায়, এমন না। রোবটের কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করতে হয়, অর্থাৎ সে একটা ডাটা রিড করবে, একটা সেন্সরের ডাটা রিড করবে। এই জিনিসটা কিন্তু একবার না যে একবার ডাটা রিড করলাম শেষ, কাজ শেষ, তা না। এই কাজটা সে বারবার করে। অর্থাৎ এখানে আমি এখন যে কাজটা করবো, এই এলইডি লাইটটা বারবার জ্বালাবো এবং নিভাবো। সো এই কারণে আমি লুপটা ইউজ করতেছি, যে কাজটা যাতে বারবার হয়। সো লুপে এখন আমরা যেটা করতে হবে, এই 8 নাম্বার পিনে খেয়াল করো, এই 8 নাম্বার পিনে আমি জাস্ট পাওয়ার দিব এবং পাওয়ার অফ করব। অর্থাৎ পাওয়ার দিলে কি হবে? আমি যদি 8 নাম্বার পিনে পাওয়ার দেই, অর্থাৎ 5 ভোল্ট দেই, তাহলে কি হবে? আমার এই এলইডিটা জ্বলবে। এবং আমি যদি এই 8 নাম্বার পিনে পাওয়ার না দেই, অর্থাৎ অফ করে দেই, তাহলে এলইডিটা বন্ধ হয়ে যাবে। সো এই জিনিসটা করার জন্য আমাকে একটা ফাংশন ইউজ করতে হয়, সেটা হলো ডিজিটাল রাইট। ডিজিটাল রাইট আমি যদি বলি 8 নাম্বার পিন, অর্থাৎ রাইট করো কোন পিনে? 8 নাম্বার পিনে। এবং কি রাইট করবা? হাই। এখানে দুইটা অপশন হয়, আইদার হাই না হলে লো। সো আমরা এখানে যেটা করতেছি হাই ইউজ করতেছি। কেন? কারণ আমি এখানে পাওয়ার দিচ্ছি 8 নাম্বার পিনে। খেয়াল করে দেখো, 8 নাম্বার পিনে পাওয়ার দেওয়া মানে কি? আমার এলইডিটা জ্বলবে। সো আমি বলতেছি 8 নাম্বার পিন হাই করতে। আর এই জিনিসটা আমি এখন বাদ দিয়ে দিচ্ছি, এটা দরকার নেই। আর একটা ডিলে দিতে, ডিলে অর্থাৎ ওয়েট করো এই অবস্থায়। এখানে আমি এই কমেন্টগুলো আমি সরাই দিই। ডিলে 10 দেওয়া মানে 10 মিলি সেকেন্ড। আমি এখানে আরো দুইটা জিরো বাড়াই দিই। দুইটা জিরো বাড়ানো মানে 1 সেকেন্ড, মানে 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। আর এই 1000 এটা সবসময় মিলি সেকেন্ডে মানে হিসাবটা করে। তো এই ডিলেটা আমরা 1 সেকেন্ড রাখতেছি। আমি যদি এখন রান করি, তাহলে কি হওয়া উচিত? আশা করা যায় যে ফার্স্টে যেটা হবে, আমার প্রোগ্রাম কিভাবে পড়বে আরডুইনোতে। আমি যদি জিনিসটা একটু প্র্যাকটিক্যালি বলি, কি হয়? আমি যখনই কোডটা আপলোড করব, তখন যেটা হবে, আরডুইনো এই কোডটা পড়বে যখন রান করব। ফার্স্টে এই পার্টটা পড়বে। এই পার্টটা যখন পড়বে, তখন এখানে দেখবে যে ভয়েড সেটআপ, মানে এটা ওই একবার রান করবে, এটা ওই বুঝে নিছে। সো তখনই ওই নিজের মধ্যে একটা সেটআপ নিয়ে নিবে যে আমার 8 নাম্বার পিনটা এখন আউটপুট হিসেবে কাজ করাইতে হবে। তারপর এই পার্টের কাজ শেষ, তারপরেই এখন নেক্সট পার্টটা বারবার করবে। নেক্সট পার্ট বারবার করা কি? ডিজিটাল রাইট করবে। সে কি করবে? 8 নাম্বার পিনটাকে জাস্ট সিম্পলি হাই করবে, অর্থাৎ এখানে জাস্ট সিম্পলি পাওয়ার দিয়ে দিবে। আমি যদি এটা এখন রান করি, তাহলে কি হবে? খেয়াল করি, দেখো লাইটটা কিন্তু জ্বলে আছে কন্টিনিউয়াসলি, বন্ধ হচ্ছে না। সো আমার কিন্তু বন্ধ হচ্ছে না। কেন বন্ধ হচ্ছে না? কেন? কারণ আমি 8 নাম্বার পিনটাকে কখনো লো করি নাই, সবসময় সে হাই আছে। খেয়াল করে দেখো, লুপটা কিন্তু বারবার চলতেছে, তাই না? তো এই হাই সবসময় আছে, তাকে কখনো লো করা হয়নি। তো এই কাজটা আমাকে করতে হবে। আমি জাস্ট সিম্পলি এটা সেক্ষেত্রে কি ভাই ডিলে যে আমি ইয়াটা লিখলাম, সেটা কি কাজ করবে না? এখানে যেটা হচ্ছে, আমি যদি একটু সিমুলেট করি, দেখো ফার্স্টে যেটা হচ্ছে এই লাইনটা পড়তেছে, সে এই লাইনটা পড়ার পর কি করতেছে? 8 নাম্বার পিন, এই 8 নাম্বার পিনটাকে সে হাই করে দিল। ঠিক আছে, আমার 8 নাম্বার পিন এখন হাই আছে, মানে আমার এলইডিটা এখন জ্বলবে। তারপর সে এই অবস্থায় 1 সেকেন্ড ওয়েট করতেছে। ঠিক আছে, এলইডিটা 1 সেকেন্ড জ্বলে আসলো। তারপর আমার এখানে পর্যন্ত আসলো প্রোগ্রাম, দেন আবার এই লুপটা আবার সে পড়বে। আবার পড়ার পর কি পড়বে?
8 নাম্বার পিনটা আবার হাই করো, তাই না? অলরেডি কিন্তু লাইট জ্বলতেছে, সো তার মানে আমি আবারও হাই করতে বলতেছি, তার মানে আবারও লাইট জ্বলবেই, তাই না? সে এরকম আবার সে 1 সেকেন্ড ডিলে করবে, আবার এই ঘুরে ঘুরে আবার আসবে, আবার সে হাই করবে, অর্থাৎ লাইটটা জ্বলবে, মানে লাইটটা কিন্তু বন্ধ হচ্ছে না। তো সে বন্ধ করার জন্য আমার যেটা করতে হবে সেটা হলো আমার এই 8 নাম্বার পিনটাকে 1 সেকেন্ড পর আমি এটাকে লো করে দিব। এখন যেটা হচ্ছে, আমি যদি এখন সিমুলেট করি তাহলে কি হওয়া উচিত? লাইটটা জ্বলবে এবং নিভবে, তাই না? কিন্তু তারপরে দেখো লাইটটা কিন্তু কন্টিনিউয়াসলি জ্বলে আছে, তাহলে সমস্যাটা কোথায়, মানে কেন? এটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি কিভাবে। আমি যদি একটু প্রোগ্রামটাকে পড়ি, কিভাবে পড়বো, আরডুইনো কিভাবে প্রোগ্রামটা পড়তেছে সেটা একটু খেয়াল করি। ফার্স্টে এই পার্টটা যখন শুরু হচ্ছে তখন ফার্স্টে ওই 8 নাম্বার পিনটাকে হাই করতেছে, অর্থাৎ এলইডিটা জ্বললো, ঠিক আছে। 1 সেকেন্ড ওয়েট করো, এলইডিটা জ্বলে 1 সেকেন্ড ওয়েট করতেছে, ঠিক আছে। আবার আমি করলাম কি, 8 নাম্বার পিনটাকে লো করে দিলাম, মানে আমার লাইটটা এখন অফ হয়ে গেল। আবার কি আমার এই লুপটা ঘুরে আবার উপরে চলে আসবে না? উপরে আসার পর কি আবার এই 8 নাম্বার পিনটা হাই হবে, অর্থাৎ আবারও কিন্তু জ্বলবে। খেয়াল করে দেখো, লো অর্থাৎ এলইডিটা বন্ধ হওয়ার পর সে কিন্তু এত মানে কোনো সময় পায়নি, সাথে সাথে সে আবার উপরের পোর্শনে চলে আসছে, উপরের পোর্শনে যে আবার হাই করে দিছে, তার মানে এলইডিটা অফ করে সাথে সাথে অন হয়ে যাচ্ছে। আর এত তাড়াতাড়ি হচ্ছে জিনিসটা যে আমি কখনো খালি চোখে বুঝতে পারবো না। তো এর জন্য আমি যেটা করবো যে লো করার পর একটা ডিলে দিব। আচ্ছা ভাই, এখানে তো 1 সেকেন্ডের একটা ব্যাপার আছে, তো এই 1 সেকেন্ড কি ওয়েট করতে পারবে না ভাই? 1 সেকেন্ডটা কেন আমরা দেখতেছি? আচ্ছা, এটা কিন্তু এই যে তোমার যে লুপটা আছে, ভয়েড লুপ যে পোরশনটা, এই পোরশনটা প্রসেসরটা এত ফাস্ট রান করে, দেখা যায় যে প্রতি সেকেন্ডে কয়েকশো বার বা কয়েক হাজার বার করে রান করে, এত ফাস্ট রান করতেছে যে তুমি যদি ডিলে না দাও, জাস্ট সিম্পলি ওই পোরশনটা তুমি দেখতেই পারতেছো না, এটা অবশ্যই অফ হইতেছে একটা খুব অল্প টাইমের জন্য, তুমি জাস্ট দেখতে পারতেছো না। এখন তুমি যখন ডিলেটা ইউজ করবা তখন ও অফ হওয়ার টাইমটাকেও 1 সেকেন্ডের একটা স্লট দিতেছে যে 1 সেকেন্ড অফ হয়ে থাকে। আচ্ছা, সো এখন আমি কোডে জাস্ট সিম্পলি একটু মডিফাই করলাম কি, আমি আরেকটা ডিলিট করে দিলাম লো এর পরে। এখন যেটা হচ্ছে যে মানে আমি যদি আরেকবার প্রোগ্রামটাকে প্রথম থেকে পড়ি তাহলে কি হবে, শুরু থেকে দেখি ভয়েড সেটআপ, অর্থাৎ এটা একবার রান করবে আমার আরডুইনো, রান করলো, বললো যে 8 নাম্বার পিনটা আউটপুট হিসেবে সেট করলাম, ঠিক আছে। আর এই ভয়েড লুপটা সে এখন বারবার রান করবে। এখানে কি লেখা, ডিজিটাল রাইট, 8 নাম্বার পিনটাকে হাই করলাম, মানে আমার এলইডিটা এখন জ্বললো। তারপর সে 1 সেকেন্ড ওয়েট করলো এবং তারপর দেখলো 8 নাম্বার পিনটাকে আমি এখন লো হইতে বললাম, তার মানে এখন এলইডিটা বন্ধ। আবার সে এই অবস্থায় 1 সেকেন্ড ওয়েট করলো এবং আবার সে উপরে চলে আসলো, উপরে এসে আবার সে 8 নাম্বার পিনটাকে হাই করলো, অর্থাৎ আবার এলইডিটা জ্বলবে। মানে এখন যদি আমি দেখি 1 সেকেন্ড জ্বলবে এবং 1 সেকেন্ড বন্ধ হবে। এখন যদি আমি এটাকে রান করি, খেয়াল করে দেখো এলইডিটা 1 সেকেন্ড জ্বলতেছে এবং 1 সেকেন্ড বন্ধ হচ্ছে। যদি একটু জুম করে দেখাই, 1 সেকেন্ড জ্বলতেছে এবং 1 সেকেন্ড বন্ধ হচ্ছে। তো এই কাজটা সে বারবার করতেছে। আর এই ভয়েড সেটআপটা সে অনলি একবারই রান করে। তো এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? কোডে কি আরো কোনো সমস্যা আছে? আমি আরেকবার একটু ছোট করে বলি, সেটা হলো এই পুরো প্রোগ্রামটা এখানে কি লিখতেছি না লিখতেছি সবগুলো আবার আমরা রিপিট করব, সমস্যা নেই। জাস্ট আমরা একটা লাইট কিভাবে কন্ট্রোল করে সেটা জাস্ট আমরা আজকে দেখলাম, এই কারণে আমরা এই জিনিসটা দেখাইলাম তোমাদের আর কি। সো আমরা এই জিনিসটা আবার রিপিট করব, সমস্যা নেই কোডের পার্টটা। বাট আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো এখন, যদি কারো কোনো জানার থাকে বা। আচ্ছা ভাই, আরডুইনো কি শুধু অনলি ভয়েড লুপটাই বারবার করবে নাকি ভয়েড সেটআপটাও বারবার করবে? না, ভয়েড সেটআপটা সে বারবার করবে না, অনলি ভয়েড লুপটা সে বারবার করবে। ভয়েড সেটআপটা সে একবার করবে। কখন করবে? আমরা যখন কোডটাকে আপলোড করব। খেয়াল করো, আমি ছোট্ট একটা জিনিস অ্যাড করতেছি এর সাথে, সেটা হলো আমরা তো এই কোডটা আপাতত এখানে করতেছি, তাই না? আমরা এই কোডটা অ্যাকচুয়ালি এখানে করি না, আমরা যেটা করব এই আরডুইনো আইডিই তে করব। খেয়াল করো, এই আরডুইনো আইডি তে সেম কোডটাই আমরা করব, যে ভয়েড সেটআপ, পিন মোড। এখানে একটা সুবিধা আছে, খেয়াল করো, আরডুইনো আইডি ইউজ করলে এখানে, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দেইনি, সরি। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম একটু আগে, যে আমি এখানে এই কোডটা আমরা এখানে আপাতত করতেছি, বাট আমরা রিয়েল লাইফে যখন কোড করব আমরা সবসময় এই আরডুইনো আইডি তে কোডটা করব। খেয়াল করে দেখো ডিফারেন্সটা কি আরডুইনো আইডি এর, সেটা হলো এখানে দেখো পিন মোড বোঝা যাচ্ছে না যে এটা বানান ভুল কিনা। আমি যদি পিন মোডের ইটা দিতে ভুলে যাই, সাপোজ আমি যদি পিন মোডের ইটা দিতে ভুলে যাই, আমার কিন্তু বোঝার ওয়ে নাই যে এটা বানান ভুল। তো আমি যদি আরডুইনো আইডি টা ইউজ করি, খেয়াল করে দেখো আমি মোডের ইটা যদি বাদ দিই, দেখো কালার থাকতেছে না, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে আমরা যদি আইডি টা ইউজ করি তাহলে এই জিনিসগুলো ইজিলি বোঝা যায়। আবার সাপোজ আউটপুটের টিটা ছোট হতে দিলাম, তাও কাজ করবে না,
দেখো এখানে দেখাচ্ছে কালার আসে নাই, তার মানে এটা দিয়ে আমরা বুঝতে পারি যে সামথিং ইজ রং। সো আমরা অ্যাকচুয়ালি এইভাবে আরডিনোতে কোড করব। এখন কোডটা করার পর এখানে খেয়াল করবে একটা আপলোডের বাটন আছে। আমরা যেটা করব, আমাদের আরডিনোটা ইউএসবি কেবলের সাথে কানেক্ট করব। কানেক্ট হওয়ার পর দেন আমরা যখন এই আপলোড বাটনটাতে ক্লিক করব, তখন আমাদের এই আরডিনো আইডিই যেটা করবে, এই কোডটাকে পুরোপুরি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। অর্থাৎ তোমরা যদি ইন্টারেক্ট কম্পাইলার পড়ে থাকো, সে এই পুরো প্রোগ্রামটাকে কম্পাইল করে মেশিন কোডে কনভার্ট করবে, দেন মেশিন কোডটা সে আরডিনোতে আপলোড করবে। তারপর আরডিনো এই পুরো পার্টটাকে এক্সিকিউট করবে। খেয়াল করো আরডিনোতে এই জিনিসটা এখন আপলোড হয়ে গেল। চিন্তা করো, আমি যখন এই আপলোড বাটনে ক্লিক করলাম, সাথে সাথে আরডিনোতে আপলোড হয়ে গেল। এখন আরডিনো কি করবে, এই পুরো পার্টটা এক্সিকিউশন শুরু করবে, অর্থাৎ কোডটা রান করবে। ওই তখন কি করবে, এই পার্টটা সে একবারই রান করবে। যখনই আমি আরডিনো স্টার্ট করব, অর্থাৎ আরডিনোতে আমি পাওয়ার দিব, তখনই সে এই পার্টটা একবার রান করবে এবং তারপর এই পার্টটা সে বারবার রান করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি আরডিনোর পাওয়ার অফ করব। সো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, এখন যদি কারো কোশ্চেন থাকে বলতে পারো আমাদের। হ্যাঁ, কেউ একজন হ্যান্ড রেজ করেছো। ভাই মেইন ফাংশনে কি লুপটাকে কল করা লাগে না এখানে? না, এটা হলো ডিফারেন্স। সো আরডিনোর ইসের সাথে, মানে সি প্রোগ্রামের সাথে এখানকার ডিফারেন্স হলো এটা। আরডিনোটা এইভাবেই করা যে আরডিনোটা অলওয়েজ এই দুইটাকেই কল করবে, এর বাইরে আর কাউকে সে কল করবে না। আচ্ছা, সাদমান ভাইয়া, হ্যাঁ মানে কোডে কি পার 1000 পার সেকেন্ড হিসেবে ব্যবহৃত হয়? কোশ্চেনটা বুঝলাম না সঠিক। এই যে এখানে যে 1 সেকেন্ডে ডিলে বলা হয়েছে, এটা কি পার 1000? এটা মিলিসেকেন্ড, এটা মিলিসেকেন্ড হিসাব করে। এটা কিন্তু মিলিসেকেন্ডে আছে। আরডিনোর ভিতরে যে তুমি এই ডিলে ফাংশনের ভিতরে যে টাইমের যে পরিমাণটা অ্যামাউন্টটা মেনশন করবা, এটা সব সময় মিলিসেকেন্ডে নিবে। সো আমার 1 সেকেন্ড করার জন্য আমার 1000 মিলিসেকেন্ড দিতে হবে। আমরা জানি 1000 মিলিসেকেন্ড সমান 1 সেকেন্ড। তোমার যদি কোনো কেসে যদি 2 সেকেন্ড দরকার হয়, 2000 মিলিসেকেন্ড দিবা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো কোশ্চেন। আচ্ছা ভাই, এখানে ডিলেটা কি তাহলে প্রত্যেকটা কোডের ক্ষেত্রে কি ইউজ করা হয়, যে কোনো ধরনের কোডের ক্ষেত্রে? ডিলেটা তখনই তোমার লাগবে যখন তুমি দেখবা যে তোমার আরডিনোটাকে একটু ওয়েট করতে হবে, কারণ আরডিনো কিন্তু পরপর সবগুলো এক্সিকিউট করতেই থাকে, প্রত্যেকটা লাইন এসে বারবার এক্সিকিউট করতে থাকে। সো মাঝখানে সে যদি ওয়েট না করে তাহলে কিন্তু তুমি আউটপুটটা দেখতে পারবা না। আমি যদি এখানে ডিলে না দিই, তুমি আউটপুটটা ঠিকমতো বুঝতে পারবা না। তো আমাদের যখন প্রয়োজন হবে ডিলে আমরা ইউজ করবো, আর কখন প্রয়োজন হবে এই জিনিসটা আমরা আস্তে আস্তে জানতে পারবো, সমস্যা নেই। অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্সের সাথে জানতে পারবো তোমরা। ওকে ভাই। লাইক আমি যদি এখানে ডিলেটা না দিতাম তাহলে দেখতে যে, আচ্ছা আর কারো কোশ্চেন থাকলে বলতে পারো, সমস্যা নেই। আমাদের আজকের টপিকস মোটামুটি এইটুকুই ছিল। ভয়েস সেটআপে হ্যাঁ বলো। আচ্ছা দুইজন একসাথে, আচ্ছা ওয়েট। আচ্ছা ভুইয়া, সাদমান, তোমার কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আরডিনো যখন আমরা পাওয়ার সাপ্লাই দিচ্ছি তখন কি প্রত্যেকটা পিনে ওই পাওয়ারটাই থাকে নাকি পাওয়ারটা আমরা কন্ট্রোল করতে পারবো প্রোগ্রামিং করে? না, অলওয়েজ 5 ভোল্ট থাকে। তুমি ইনপুটে যা দিবা সেই ভোল্টেজ আউটপুট হিসেবে দিতে পারবে। আর যদি কন্ট্রোল করতে চাও তখনই আসবে এই অ্যানালগ পার্টটা। অ্যানালগে আমরা চাইলে ওই ভোল্টেজটা কন্ট্রোল করতে পারি। এই জিনিসটাই হলো ডিজিটাল আর অ্যানালগের ডিফারেন্স। আমরা কি জানি, ডিজিটাল হলো আইদার 0 অথবা 1। এখন 1 মানে কি 5 ভোল্ট, আর 0 মানে কি 0 ভোল্ট। সো এই কারণে আমরা এই এলইডির জন্য আমরা এই ডিজিটাল পিন ইউজ করতেছি, আর অ্যানালগে আমি 0 থেকে 5 ভোল্টের যে কোনো ভোল্ট দিতে পারি। আচ্ছা আমি ও যে কোশ্চেনটা করছি আমি অ্যানালগ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো তুমি বলো। হ্যাঁ, ডিজিটাল আর অ্যানালগ দুইটা ইয়াতেই তো 5 ভোল্টই পাচ্ছি আমরা, তাই না? আচ্ছা আমি তোমার কোশ্চেনটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি তখন তোমার অ্যানালগ আর ডিজিটালটা স্কিপ করে গেছিলাম। তো দেখো অ্যানালগটা ডিজিটালে অ্যাকচুয়ালি হয় কি 0 ভোল্ট অথবা 5 ভোল্ট, এই দুইটার মাঝখানে কোনো ভোল্টেজ সাপ্লাই করতে পারবে না। তোমার একটা লাইট ধরো একটা এলইডি লাইটের ধরো 5 ভোল্ট লাগবে, তুমি সেটা দিতে পারবা। ধরো 4 ভোল্ট লাগবে, 4 ভোল্ট হলে 4 ভোল্টের চেয়ে বেশি হলে বা কম হলে সেটা পুড়ে যাবে। তোমার 4 ভোল্টই লাগবে, সেটা তুমি কোনো সময় সাপ্লাই করতে পারবে না ডিজিটাল পিন দিয়ে। বাট তুমি যদি অ্যানালগ পিনে এটাকে কানেক্ট করো, অ্যানালগ পিনটার এমন একটা অ্যাবিলিটি আছে, ও 5 ভোল্ট কে 256টা ভাগে ভাগ করে। 5 ভোল্টকে যদি 256 দিয়ে ভাগ করো, 5 কে যদি 256 দিয়ে ভাগ করো 0 পয়েন্ট সামথিং পাবা। তো
তো এই যে প্রত্যেকটা ফ্র্যাকশন তুমি অ্যানালগের ভিতরে যখন তুমি কোড লিখবা, কোডের মধ্যে তুমি মেনশন করে দিতে পারবা যে এই 256টা ফ্র্যাকশনের মধ্যে আমাকে 20টা ফ্র্যাকশন দাও বা 30টা ফ্র্যাকশন পরিমাণ ভোল্টেজ সাপ্লাই করো। সো এই যে ফ্র্যাকশনটা মেনশন করে তুমি পাওয়ারটা হলো অ্যাডজাস্ট করতে পারতেছো, ভোল্টেজটা অ্যাডজাস্ট করতে পারতেছো। এরকম না যে একবারে অফ হয়ে যাইতেছে বা 5 ভোল্টে দিতেছে, তুমি 4 ভোল্ট দিতে পারবা, 4.1 ভোল্ট দিতে পারবা, 3.1 ভোল্ট দিতে পারবা, 2.0 ভোল্ট, 2.5 ভোল্ট দিতে পারবা, এরকম ব্যাপারটা বুঝতে পারছো? জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। মাঝখানে একজন কে যেন কোশ্চেন করছিল, হ্যান্ড রেজ করে নাই। গ্রাউন্ড পিনের তো কোনো কোড লেখা হয়নি এখানে যে এটা ইনক্লুড বা এটা কারণ মাইনাস সোর্স। গ্রাউন্ড পিনটা অলওয়েজ ডিফল্ট, অর্থাৎ আমরা যে ব্যাটারির যে নেগেটিভ পার্টটা দেখতাম, ব্যাটারির নেগেটিভ পার্টটা সবসময় কনস্ট্যান্ট থাকে। আমরা জাস্ট পজিটিভ, খেয়াল করো আমরা সুইচটা কোথায় লাগাইছি, পজিটিভ পোর্শনে না, গ্রাউন্ড পোর্শনটা সবসময় ফিক্স থাকে। আর আমরা কন্ট্রোলটা করে অ্যাকচুয়ালি পজিটিভ পার্টটা দিয়ে। সো এইটা আমরা এখানে আরডিনোতে অ্যাকচুয়ালি তাই করতেছি, সেটা হলো আচ্ছা সো আমরা এখানে তাই করতেছি, গ্রাউন্ড পিনটা সবসময় ফিক্সড, আমরা জাস্ট এই পিনগুলো দিয়ে পজিটিভ পার্টটা কন্ট্রোল করতেছি। সো গ্রাউন্ডটা যেহেতু ফিক্সড, তো এটা আমরা চাইলে কোড করে তো চেঞ্জ করতে পারবো না, এই কারণে কোড গ্রাউন্ডের জন্য আমাদের কোনো কোড করা লাগে না গ্রাউন্ডের জন্য। আচ্ছা, আর যখন একের বেশি সেন্সর ইউজ করা হবে তখন গ্রাউন্ডটা কমন থাকবে। অর্থাৎ আমি যদি এখানে দুইটা এলইডি ইউজ করি, লাইক আমি যদি দুইটা এলইডি ইউজ করি, তখন এই দুইটারই নেগেটিভ সাইড আমার এক জায়গায় লাগাইতে হবে, এবং এই পজিটিভটা আমি তখন আরেকটা পিনে ইউজ করব, তখন আমি আরেকটা পিন ইউজ করব। তো এইভাবে চাইলে করতে পারো, বাট গ্রাউন্ডটা সবসময় কমন থাকতে হয়, এই আর কি। কোশ্চেনটা কি রিয়েল আরডিনোতে এরকম ইউজ করা যায় দুইটা পিন একসাথে? আরেকবার বলো তো কোশ্চেনটা, আমি শুনিনি। রিয়েল আরডিনোতে কি এরকম একটার বেশি পিন ইউজ করতে করা পারবা, যায়? সমস্যা নেই, রিয়েলটাতেও তুমি করতে পারবে। বাট এই কারণে আমি মানে আমার যে ব্রেডবোর্ডের টপিকসটাতে একটু আসছিলাম, ওইটা যদি আমি বলি নাই, আমি একটু তাহলে ব্রেডবোর্ডের টপিকসটা হালকা একটু বলি। এখানে একটা ব্রেডবোর্ড আছে, চাইলে দেখতে পারো, আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। এখানে আমরা যেটা করবো, এই গ্রাউন্ড পিনটা আমরা এই মাইনাস যে এটা দেখতেছ না, এখানে কানেক্ট করবো। খেয়াল করো, এই গ্রাউন্ডটা আমি মাইনাস পোর্শনে কানেক্ট করলাম। এখানে কানেক্ট করা মানে কি, পুরো তারটা এখন গ্রাউন্ড হয়ে গেছে। খেয়াল করো, পুরো লাইনটা এখন গ্রাউন্ড হয়ে গেছে। আরডিনো গুলো, মানে সরি, এলইডি গুলোর এই, অর্থাৎ আমি যে কোনো এই পিনে লাগাইতে পারি। এখন যেটা হচ্ছে যে গ্রাউন্ডটা তো এর সাথে কানেক্টেড, আর এই লাইনটা পুরোটা একসাথে কানেক্টেড, অর্থাৎ এই তারগুলো সামহাও এই গ্রাউন্ডের সাথে কানেক্টেড। আর আমি যদি এই লম্বা ইসা না দিতাম, তাহলে কি হতো, আমি এটা দেখাচ্ছি। লাইক আমি যদি এগুলা ইউজ করতাম ছোটগুলা, তাহলে কি হতো, আমি সিম্পলি গ্রাউন্ডটা আমি এখানে কানেক্ট করতাম, আর এই তারগুলো আমি তখন এই জায়গাতে কানেক্ট করে দিতাম, কারণ এই লাইনটা একসাথে কানেক্টেড। আমি যদি এটাকে এইখানে কানেক্ট করি, তাহলে কাজ করবে না। তো আর রিয়েল লাইফে আমরা এর জন্য ব্রেডবোর্ডটা ইউজ করি, কারণ এখানে তো গ্রাউন্ডে তো অনলি একটা পিন, এখানে তো আমি দুইটা এলইডি কানেক্ট করতে পারবো না। এর জন্য আমরা যেটা করি, গ্রাউন্ডটাকে আমরা একটা ব্রেডবোর্ডে লাগাই, দেন ব্রেডবোর্ডে যেহেতু আমি অনেকগুলো আউটপুট পিন পাচ্ছি, সেই পিন থেকে আমি আমার এলইডি গুলো কানেক্ট করি। সো কোশ্চেনের অ্যানসারটা কি পেয়েছো? জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এখন নেক্সট আবরার ফায়াজ ভাই। হ্যাঁ, এখানে ভোল্টেজটা ড্রপ করানোর জন্য যে আমরা রেজিস্টরটা সিরিজে লাগাইছি, তো আমরা যদি অ্যানালগ সিগন্যাল ইনপুট নেই, সেক্ষেত্রে কি রেজিস্টর ছাড়াও আমরা এলইডিটাকে সুরক্ষিত রাখতে পারবো? না, অবশ্যই না। একটু আগে একজন কোশ্চেনটা করছিল যে কম ভোল্টেজ দিলেও কি পারবো কিনা। আমি একটু আগে একটা ফর্মুলা তোমাদের দেখাইছিলাম, মনে আছে, যে V = IR। ওই ফর্মুলা একটু খেয়াল করো, তুমি যদি R 0 করে দাও, তাহলে কিন্তু কারেন্ট ইনফিনিটি হয়ে যায়। এখন ইনফিনিটি বলতে কি, তাহলে অনেক কারেন্ট, জিনিসটা তা না, ওরও একটা লিমিটেশন আছে। সো ওর বেশি সে কারেন্ট দিতে পারে না, তারপরে ওইটা আমরা অ্যাভয়েড করব, মানে আমরা কখনোই ব্যাটারির উপর ডিপেন্ড করব না। সো মানে কোশ্চেনটা কি অ্যানসার পাইছো নাকি আরেকটু ডিটেইলস বলবো চাইলে? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম না ব্যাপারটা আসলে। এলইডি এর তো ভাই একটা মানে ছোটখাটো রেজিস্ট্যান্স থাকে বা একটা রিভার্স ভোল্টেজ থাকে একটা। ওইটা রিভার্সে থাকে, ওইটা কিন্তু রিভার্স বায়াসে থাকে, ফরওয়ার্ড বায়াসে থাকে না। আচ্ছা হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসে 0.7 থাকে একটা, বাট 0.7 ভোল্ট ড্রপ হয় আর কি। বাট এই রেজিস্ট্যান্সটা খুবই কম। সো এই কারণে আমরা এলইডি রেজিস্ট্যান্স ইউজ করি না, মানে আমরা এলইডি রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ডেন্ট থাকি না, আমরা এক্সট্রা রেজিস্ট্যান্স ইউজ করতে হয়। তুমি যদি একটা
এলইডি দুই পাশে যদি মাল্টিমিটার ইউজ করে দেখো, দেখবা যে এই এলইডি রেজিস্ট্যান্স অনেক কম, যেটা কিনা এলইডি কে প্রোটেক্ট করতে পারে না। এই কারণে আমরা এই রেজিস্ট্যান্সটা ইউজ করি। আচ্ছা, এলইডির একটা ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যেটা আছে এটা আসলে ভ্যালুটা মানে খুবই কম। আমরা মেইনলি সেফটির জন্য রেজিস্টরগুলো ইউজ করি। তো তুমি যদি অ্যানালগ পিনগুলোতে ইউজ করে তুমি যদি ভোল্টেজটা ওইভাবে রেগুলেট করতে পারো, মানে এত লো রাখতে পারো যে তোমার কারেন্ট সাপ্লাইটাও ওই রেজিস্ট্যান্সের সাথে তোমার লো হয়ে যাচ্ছে, তখন তুমি রেজিস্টর ছাড়াই তুমি এটা ইউজ শাফিন, করতে পারো। এখানে একটু ঝামেলা আছে, আমি প্র্যাকটিক্যালি ইউজ করছিলাম, এটা একটু ঝামেলা করে। মানে কখনোই কারেন্ট ভোল্টেজ আমি যতই কম দেই কারেন্ট প্রচুর পরিমাণ ফ্লো হয়, আর মানে প্রচুর পরিমাণ বলতে তার লিমিটেরও বেশি হয়ে যায়। আর যখনই প্রচুর পরিমাণ কারেন্ট ফ্লো হয় তোমার এই আরডিনোটা পুড়ে যাবে তখন দেখবা, যেহেতু এখন আমরা আরডিনো নিয়ে কাজ করতেছি আর আরডিনো প্রচুর পরিমাণ সেনসিটিভ, সো একটু বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হলে আরডিনোটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। সো আচ্ছা, ওকে, ফিজিক্যালি আসলে থাকলে জিনিসটা আমরা আসলে একদম করে দেখাই দিতে পারতাম, এখন আসলে সিমুলেটর একটু টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার কোশ্চেনের কি অ্যানসারটা পাইছো? জি ভাই। আচ্ছা, আরেকজন কে যেন হ্যান্ড রেজ করেছিল, আমি নামটা দেখিনি। হ্যাঁ, সাকিব ভাই কোশ্চেনটা হচ্ছে যে আরডুইনো মেগাতে তো দুইটা গ্রাউন্ড দেখলাম, তাহলে ওখানে কোনটা কাজ করবে আসলে গ্রাউন্ড হিসেবে? আরডিনো এখানে কিন্তু অনেকগুলো গ্রাউন্ড আছে, খেয়াল করো এই যে এখানে অনেকগুলো গ্রাউন্ড আছে, তুমি চাইলে যে কোনো গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে পারো, সবগুলাই ইন্টারনালি একসাথে কানেক্টেড, অর্থাৎ এই গ্রাউন্ডটা এবং এই দুইটা গ্রাউন্ড একসাথে কানেক্টেড। যে কোনো তুমি শুধু আরডিনো না, তুমি যে কোনো ডিভাইসে যদি যাও যেখানে যতগুলো গ্রাউন্ড পিন পাবা সবসময় তারা একসাথে কানেক্টেড থাকে, তুমি চাইলে যে কোনো গ্রাউন্ড ইউজ করতে পারো, সমস্যা নেই। ভাই তাহলে গ্রাউন্ডের জন্য কি ডিজিটাল অ্যানালগ কোনো পার্থক্য নেই? না, গ্রাউন্ড তোমার সব জায়গায় লাগবে। আর এই +5 এর জায়গায় মানে আমরা যেখানে প্লাস, এখানে মানে এই 8 পিনটা সেখানে জাস্ট ডিফার করে। আমাদের যদি অ্যানালগ আউটপুট লাগে আমরা তাহলে অ্যানালগ পিনে যাই, আর ডিজিটালের ক্ষেত্রে আমরা ডিজিটালে যাই, বাট গ্রাউন্ড সবসময় এখানে লাগাইতে হয় আর কি, নেগেটিভটা। আর এই কারণে আমাদের ব্রেডবোর্ড ইউজ করা লাগে। আমরা যেটা করি এই গ্রাউন্ডটা সিম্পলি এখানে দেখবা ব্রেডবোর্ডে দুইটা লম্বা দাগ দিয়ে বলে দেওয়া আছে যে এটা উপরে হলো নেগেটিভ আর নিচেরটা হলো পজিটিভ। সো আমরা যেটা করি যে এই নেগেটিভ পার্টটা অর্থাৎ গ্রাউন্ডটা আমরা এখানে লাগাই দিই, আর যতগুলা এরপর আমি ধরো যত পরিমাণ এলইডি অ্যাড করব সবগুলো এলইডি জাস্ট নেগেটিভ পার্টটা এখানে আমরা কানেক্ট করে দেব। আর এটাই। আর তুমি চাইলে অবশ্য পজিটিভটাতেও লাগাইতে পারতা, লাইক এখানে আমি যদি গ্রাউন্ডটাকে পজিটিভে লাগাই তাও কাজ করবে, কিন্তু পরে তুমি নিজেই কনফিউজড হয়ে যাবা যে এটাই কি পজিটিভ না নেগেটিভ। সো বেটার হয় অলওয়েজ যা লেখা আছে সেটাই ফলো করা, অর্থাৎ গ্রাউন্ডটা মাইনাসে লাগানো। তো কোশ্চেনের অ্যানসারটা কি পাইছো? আচ্ছা, ফেসবুকে লাইভ থেকে যদি কারো কোশ্চেন থাকে সেটাও করতে পারো, সমস্যা নাই। আমাদের আজকের টপিকস এইটুকুই ছিল। সো কারো যদি কোশ্চেন না থাকে আমি মিটিংটা এন্ড করে দিব। আর আমাদের নেক্সট ক্লাসটা তোমাদের জানানো হবে অবশ্যই নেক্সট স্যাটারডেতে। নেক্সট ক্লাসে আমি এখনই মোটামুটি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি সি প্রোগ্রামিং এর বেসিক গুলো দেখবো। এই যে এখানে যে আমরা এই যে লজিক গুলো যে আমরা লিখতেছিলাম, যে তোমার কমান্ড দেওয়ার ব্যাপারগুলো, যে কোডিং এর যে ব্যাপারগুলো, এটার একদম বেসিক থেকে আমরা শুরু করব সি প্রোগ্রামিং এর, যেন তোমরা এই আরডুইনো প্রোগ্রামিংটা খুব ভালোভাবে বুঝতে পারো। আচ্ছা, আবরার হ্যান্ড রেজ করেছো। ভাই আরডুইনো মেগার ডায়াগ্রামটা দেখছিলাম যে ভিসিসি পয়েন্টও আছে দুই তিনটা, তো পাওয়ার ইনপুট কি আরডুইনোতে ভিসিসি দিয়েও নেওয়া যাবে? হ্যাঁ, তুমি চাইলে, আমি যদি এখন এটা হইতো যে আমার এই ইউএসবি টা কানেক্টেড না, তখন আমি কি করতাম, আমি একটা সিম্পলি ধরো 5 ভোল্টের ব্যাটারি নিতাম। যদি এখানে 5 ভোল্টের ব্যাটারি নাই, আমরা আপাতত একটা 9 ভোল্টই নিচ্ছি। সো 9 ভোল্ট নিয়ে আমি জাস্ট একটা মাঝখানে রেজিস্ট্যান্স ইউজ করব অবশ্যই। তো রেজিস্ট্যান্স ইউজ করে আমরা যেটা করব, এই পজিটিভটা রেজিস্ট্যান্সের এক মাথায় লাগাবো এবং এই মাথাটা খেয়াল করে দেখবে এখানে ভি ইন নামের একটা পোর্ট দেওয়া আছে, এই ভি ইন এ কানেক্ট করব। অবশ্যই এই 5 ভোল্টটা না, এই 5 ভোল্ট যেটা করে 5 ভোল্ট আউটপুট দেয়, ইনপুট না। সো আমরা এইটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হলো আমরা চাইলে এখানেও পাওয়ার দিতে পারি। সো আমি এই ভি ইন দিয়েও পাওয়ার দিতে পারি, এটা দিয়েও পাওয়ার দিতে পারি। আর এই ব্যাটারি নেগেটিভ পোর্শনটা এই গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকবে। তোমার কাছে যদি ডিসি জ্যাক না থাকে, এই যে ব্ল্যাক যে পোরশনটা, এই ব্ল্যাক পোরশনে এটাকে অ্যাকচুয়ালি ডিসি জ্যাক বলে। এখানে তোমার যদি ডিসি জ্যাকটা না থাকে তাহলে তুমি করবে কি, এই যে সার্কিটে ভিআইএন যেটা ভি ইনপুট, এই ভি ইনপুটে তুমি এটার মাধ্যমে আর গ্রাউন্ডের মাধ্যমে কানেকশন, এটাতে তুমি সাপ্লাইটা দিতে পারো। আর গ্রাউন্ড বলতে যে কোনো গ্রাউন্ড, তুমি চাইলে এই গ্রাউন্ডও দিতে পারো, সমস্যা নেই, গ্রাউন্ড সবসময় কমন থাকে। ভাই ডিসি 5 ভোল্ট জ্যাকের যদি কানেক্ট করতে দেয় সেক্ষেত্রে কি সিরিজে একটা রেজিস্টর লাগাই দিতে হবে? যদি 5 ভোল্ট, মানে এখানে দেখো ব্যাটারিটা কিন্তু 9 ভোল্টের, এই কারণে আমি রেজিস্ট্যান্সটা দিচ্ছি যাতে আমার ভোল্টেজ ড্রপ হয়।
আর যদি 5 ভোল্টের ব্যাটারি থাকে তাহলে তুমি ডাইরেক্ট কানেক্ট করতে পারো, সমস্যা নেই। আচ্ছা আশিক আলিফ একটা হ্যান্ড রেজ ভাইয়া আমরা অ্যানালগ যে এইগুলো আছে ওইটা কখন ব্যবহার করব? অ্যানালগটা মেইনলি আমরা ইউজ করি সেন্সরের ক্ষেত্রে। খেয়াল করো আমরা যখন লাইক ধরো আমরা যখন ডিসটেন্স মেজার করব তখন ডিসটেন্সটা এমন হতে পারে যে আমার 5 মিটার সামনে একটা অবজেক্ট আছে অথবা 10 মিটার সামনে একটা অবজেক্ট আছে। এখন আমার যে সেন্সরটা সে যদি শুধু ডিজিটাল ইনপুট দেয় অর্থাৎ ডিজিটাল ডাটা দেয় তার মানে কি সে খালি 1ই দিতে পারবে, 1 ছাড়া কিন্তু সে আর দিতে পারতেছে না কিছু। সো 1 দিলে কিন্তু সবকিছু মেক সেন্স করতেছে না, মানে ডিফারেন্সটা আসতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা অ্যানালগটা ইউজ করি। অ্যানালগটা আরো আমরা সামনে দেখব, মানে আমি আরেকটু অ্যাড করে দিচ্ছি তোমার সাথে যেন তোমার ক্লিয়ার হয়। দেখো এই যে আজকে আমরা এই যে তোমার তানজিব ভাই যে ভোল্টেজ এলইডি কন্ট্রোলিং এর যে ব্যাপারটা দেখলো, এখানে আমরা তো শুধু দেখলাম যে এলইডিটা জ্বলতেছে আর নিভতেছে। বাট যখন তুমি যদি ইনকেস চাও যে এলইডিটার ব্রাইটনেসটা তুমি কমাবা বা বাড়াবা, এটাও তুমি অ্যানালগ পিনগুলো দিয়ে করতে পারবা। অ্যানালগ পিনগুলো দিয়ে তুমি ইভেন এটার এলইডিটার ব্রাইটনেসটা কমাইতে বাড়াইতে পারবা। তখন তোমাকে যেটা করতে হবে কোডে বলে দিতে হবে যে আস্তে আস্তে করে ভোল্টেজ বাড়াও, অর্থাৎ এই অ্যানালগ পিনের ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াবা, আর তখনই এই লাইটটা আস্তে আস্তে ব্রাইট হইতে থাকবে। মানে ভাই আমরা এলইডি কিটা কি অ্যানালগ দিয়েও চালাতে পারবো? অ্যানালগ দিয়েও চালাতে পারবা, কারণ কি এলইডিটা কিন্তু যদি 5 ভোল্ট দেয়, সাপোজ ধরো এলইডি 5 ভোল্টে জ্বলে, আমি যদি 5 এর থেকে কম দেই, সাপোজ ধরো 2 ভোল্ট দেই, সে কিন্তু জ্বলবে বাট অনেক বেশি ডিম থাকবে। আমি যত বেশি ভোল্টেজ দেব তত বেশি সে ব্রাইট হবে। আবার 5 ভোল্টের বেশি দিলে সে নষ্ট হয়ে যেতে পারে। তো এটা মাথায় রাখতে হবে অবশ্যই আমাদের। থ্যাংক ইউ। আচ্ছা আর কারো যদি আরেকজন আলিফ তোমার হ্যান্ড রেজ করা। আচ্ছা আর কারো যদি কোশ্চেন থেকে বলতে পারো, আমরা তাহলে এন্ড করে দেব না হলে। আচ্ছা তাহলে আমরা এন্ড করে দিচ্ছি। আচ্ছা আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো। ভাইয়া আমরা এই রেকর্ডিংসটা কি পাবো? হ্যাঁ এটা রেকর্ড করা হচ্ছে, এটা ইউটিউবে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা।